আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছি? একটু কমেন্ট করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? একটু কমেন্ট করবো আমরা সবাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আমরা আজকে চলে এসেছি। সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমরা সবাই কেমন আছো। সবাই একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো, সবাই কেমন আছো? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। আজকে আমাদের, তোমরা জানো যে আমরা জানি যে আগামীকালকে তোমাদের এইচএসসি পরীক্ষা এবং তোমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, যে সাবজেক্টে গত বছর সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে। গত বছর সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে ইংরেজির চেয়ে, সেটা হলো আইসিটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। তো আমরা ইনশাল্লাহ আইসিটির ক্লাস আজকে নিচ্ছি। আমরা সর্বোচ্চ কমন দেওয়ার জন্য তোমাদের আজকে ক্লাসটি নিচ্ছি এবং আমাদের ক্লাসটি নিবে প্রীতি ম্যাডাম। সবাই একটু কমেন্ট করে জানাও যে সবাই কেমন আছো। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা সবাই কেমন আছো এভরিওয়ান। আর বরাবরের মতোই কিন্তু তোমরা সবাই ক্লাসে শেয়ার করে দিবা। সব একটু ক্লাসে শেয়ার করবে এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে সব একটু কমেন্ট করবা। সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে সব একটু কমেন্ট করো। আর সবাই শুনতে পাচ্ছ কিনা তাও একটু কমেন্ট করে জানাও। ওকে, আচ্ছা, তোমাদের কার কোন বোর্ড একটু কমেন্ট করে জানাও তো। তোমরা কে কোন বোর্ড থেকে আজকে পরীক্ষা, আগামীকালকে পরীক্ষা দিবে একটু কমেন্ট করে জানাও। আর সিলেট এবং সিলেট না, চট্টগ্রাম বোর্ডের কি অবস্থা একটু কমেন্ট করো। চট্টগ্রাম বোর্ডের বন্যা পরিস্থিতির কি অবস্থা একটু কমেন্ট করে জানাও। চট্টগ্রাম বোর্ডের বন্যা পরিস্থিতি কি অবস্থা সবাই একটু কমেন্ট করে জানাও। চট্টগ্রাম বোর্ডের বন্যা পরিস্থিতির কি অবস্থা? এখনো আপডেট তো কোনো নোটিশ এখনো সম্ভবত দেয়নি। সবাই একটু কমেন্ট করে জানাও। তবে আমার মতভেদ হলো, যেহেতু বন্যা পরিস্থিতি প্রায় সব জায়গাতে কিছুটা অবনতি আছে, যেমন ময়মনসিংহে অনেক খারাপ অবস্থা আমি যতটুকু জানি। আমার মনে হয় পুরো দেশে বন্ধ রাখাটা উচিত ছিল। ওকে, আচ্ছা, সব একটু কমেন্ট করো ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্ট করো। তোমরা সবাই ক্লাসে শেয়ার করবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবা। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিব, যে ক্লাসটি তোমাদের ইনশাআল্লাহ আগামীকালকের আইসিটি পরীক্ষায় সর্বোচ্চ কমন আসবে। আমরা আজকে 100 অর্থাৎ 100টা এমসিকিউ করাবো। আমরা আজকে 100টা এমসিকিউ করাবো এবং 100টা এমসিকিউর মাধ্যমে রিল্যাক্স 100টা এমসিকিউর মাধ্যমে আমরা মোটামুটি পুরো আইসিটি তোমাদের কভার করে ফেলবো। সো আমি একটু রিকোয়েস্ট করবো তোমাদের সবাইকে যে প্লিজ এভরিওয়ান, তোমরা সবাই একটু আমাদের ক্লাস শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে কমেন্ট করো সবাই। আমাদের ম্যাডাম, তোমাদের যে ম্যাডাম ক্লাস নেবেন, ম্যাডাম এই মুহূর্তে আমাদের সামনে চলে এসেছেন। সবাই একটু কমেন্ট করো, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, আর সবাই একটু ক্লাসে শেয়ার করে দিবা। আমি নিজেও ক্লাসে শেয়ার করে দিয়েছি, সবাই একটু শেয়ার করে দিব। আইসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, আইসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাচ্ছ আমাদের আইসিটি আমরা আজকে যেভাবে তোমাদেরকে সাজিয়েছি, খুব খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ 100 এমসিকিউ। শোনো, তোমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে তোমরা কিন্তু ক্লাসে একটু পরে বের হয়ে যাও। হ্যাঁ, আধা ঘন্টা 1 ঘন্টা করে বের হয়ে যাও। আমরা তোমাদের জন্য ক্লাসগুলো নেই, তোমাদের ভালোর জন্য আমরা ক্লাসগুলো নেই। সো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমরা সবাই অবশ্যই ক্লাসে থাকবা, কারণ ক্লাসটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। 230 জন অলরেডি জয়েন দিয়েছে। আমাদের ম্যাডাম বৃষ্টিতে আটকা পড়ে গেছে। হ্যাঁ, এই জন্য ম্যাডাম একটু দেরি হয়েছে। এই যে ম্যাডাম চলেছে, আসো। রিল্যাক্স, তুমি কি ওকে? আর ওকে, ঠিক আছে? তুমি আসো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আচ্ছা, এই যে দেখো তোমাদের ম্যাডাম কিন্তু চলে আসছে। ওকে, আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ কাজ করব তোমাদের নিয়ে।
আমি বিদায় নিবে এখনই, তোমরা ভালো করে পড়াশোনা করবা। আর আমি একটুখানি কথা তোমাদেরকে বলে যাই, সেটা হচ্ছে যে এইচএসসি পরে তোমাদের অ্যাডমিশন টেস্ট দিতে হবে। অ্যাডমিশন টেস্ট তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমার প্রাইভেট থেকে ফার্স্ট হয়েছে, প্রাইভেট থেকে সেকেন্ড হয়েছে, আমার প্রাইভেট থেকে ঢাবিতে থার্ড হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। তোমরা অনলাইনে অনেক বড় বড় পণ্ডিত পাবে, একদম দেখাও তো অনলাইন অফলাইনে কোনো টিচার যার স্টুডেন্ট ঢাবিতে ফার্স্ট সেকেন্ড আছে নাই, শুধু ইমন স্যার। তো তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা তারা অবশ্যই আমার অনলাইন অফলাইনে ভর্তি চলছে, নক দিতে পারবে এবং এই বইটা পড়বা, এখান থেকে সর্বোচ্চ কমান আসবে। ওকে, আসো প্রীতি, তাহলে আমরা ক্লাস শুরু করি, কথা না বলে। ওকে, আমরা সবাই কিন্তু শেয়ার করে দিবে এভরিওয়ান, সবাই শেয়ার করে দিচ্ছি। তোমাদের ম্যাডাম একটু বৃষ্টি তো প্রচুর বৃষ্টি, দেখো এই যে তোমরা এই যে ক্লাসটা করতেছো কত পরিমাণ পরিশ্রম আমাদের হয়েছে তুমি কল্পনা করতে পারবে না। এবং তোমাদের এই ম্যাডাম কিন্তু মেবি গতকালকে রাতে ঘুমাইছো? ঘুমাই নাই কিন্তু, এবং আসছেও বৃষ্টিতে হ্যাঁ না, তুমি কি রাতে ঘুমাইছো কতক্ষণ? 4 ঘন্টা। এই তো 4 ঘন্টা ঘুমাইছে, তার মানে বুঝতে পেরেছো, মানে 3টার দিকে ঘুমায় সম্ভবত। আবার সারাদিন কাজ করছো তোমাদের স্লাইড নিয়ে, ব্যাপারটা কি বুঝতে পেরেছো? সো আমরা ম্যাডামের সম্মানার্থে ম্যাডামকে একটা ধন্যবাদ দেই। এবং এই যে কষ্টটা আমরা করতেছি এটা কিন্তু তোমাদের জন্য, আমাদের কিছু না, আমি কিন্তু টাকা নিচ্ছি না। সো একটাই ভালোবাসা দিবা, দয়া করে ক্লাসটা শেয়ার করে দিবা, ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করো, শেয়ার করো। আমি দেখতে চাই সবাই শেয়ার করবা। আর অবশ্যই যে কাজটা তোমরা করবা, এই পেজটা ফলো দিবা। তোমাদের পরবর্তী যত সাবজেক্ট আছে সকল সাবজেক্টের উপর আমরা এইভাবে সাজেশন ক্লাস দিতে চাই। কারা কারা রাজি একটু কমেন্ট করে জানাও। নাও ক্যারি অন। একটু লেটে আসবে ঈশ্বর। আসসালামু আলাইকুম, আমি প্রীতি, বর্তমানে আসসালামু আলাইকুম, আমি প্রীতি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি হচ্ছে তোমাদের সাথে আগেও আইসিটির 3 থেকে 4-5টা মতো ক্লাস নিছিলাম। এন্ড গতকালকে হচ্ছে আমরা আইসিটির তোমার হচ্ছে রিভিশনের জন্য ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার আর হচ্ছে 3.1 দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা আইসিটির উপরে তোমাদের জন্য, যেহেতু তোমাদের আগামীকালকে পরীক্ষা, তো এখন তোমাদের আশা করি যে মোটামুটি সবার সব চ্যাপ্টার পড়া হয়েছে, বাট তোমরা হচ্ছে এখন মনে হচ্ছে যে আমার তো পড়া ভুলে গেছি বা কি কোথা থেকে পড়ে আসলাম। তো আজকের আমরা হচ্ছে ওভাবে প্ল্যান করছি যে আমরা পুরোটা ক্লাসে 100টা এমসিকিউ সলভ করবে। এখানে হচ্ছে তোমরা ফার্স্ট থেকে শুরু করে একদম সবগুলা চ্যাপ্টার, তোমাদের সি প্রোগ্রামিং বলো, তারপরে হচ্ছে 3.1 বলো, 3.2 বলো, তারপরে হচ্ছে তোমার সেকেন্ড চ্যাপ্টার বলো, মানে হচ্ছে সব চ্যাপ্টারের আমরা হচ্ছে তোমার এমসিকিউ সলভ করব। তো এমসিকিউ সলভ করার মাধ্যমে আমরা যে টপিকের এমসিকিউ আসবে, মানে আমি হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ গুলাই রাখছি, তো যে টপিকের এমসিকিউ আসবে সেটা হচ্ছে আমরা তোমাদের সাথে ডিসকাস করবো ওই টপিকটা নিয়ে। তো তোমাদের পুরোটা ভালোভাবে রিভিশন হয়ে যাবে। তো তোমরা ক্লাসটা শুরু করার আগে সবাই ক্লাসটা শেয়ার করে দাও, গিফট পাবে। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করবে দুইজন হচ্ছে তোমরা গিফট পাবা ইমন ভাইয়ের কাছ থেকে। আমাদের কিন্তু হচ্ছে ইমন ভাইয়ার এই যে ফাইনাল সাজেশন বইটা, এটা কিন্তু খুবই ভালো একটা বই। আমি নিজেও হচ্ছে এই বইটা পড়ছি, এইচএসসি এর সময় থেকে আমার কাছে ছিল, তারপর অ্যাডমিশনের টাইমে আমি এই বইটা পড়ছি। আর এখান থেকে হচ্ছে তোমরা এইচএসসি তে অ্যাডমিশনে তোমরা হচ্ছে কমন পাবা সর্বোচ্চ। তো তোমরা হচ্ছে শেয়ার করলে এই বইটা পেয়ে যাচ্ছ। তো এখন থেকে তোমাদের কাছে বইটা থাকলে কিন্তু তোমাদের জন্য খুবই ভালো হবে। এন্ড তার পাশাপাশি তোমাদেরকে হচ্ছে ফোনে রিচার্জ করা হবে ভাইয়ার পক্ষ থেকে। তো আমরা হচ্ছে এখন ক্লাসটাতে যাই। তোমরা তার আগে একটু সবাই কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে আমার সাথে আছো। ভাই এই লাইটটা, তোমরা হচ্ছে কে কোথা থেকে আমার সাথে আছো আর হচ্ছে কোন কলেজ থেকে কে আছো, আমার কলেজের কে কে আছো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও। আমরা ক্লাসে পড়া শুরু করে দিব। আচ্ছা, তো আমরা হচ্ছে দেরি না করি, যেহেতু তোমাদের আগামী কালকেই পরীক্ষা, তো আজকে হচ্ছে আমরা আইসিটির আমরা ইয়েলো কালারটা ইউজ করি কারণ এটা দিয়ে বেশি ভিজিবল হয়। আইসিটি হচ্ছে তোমাদের জন্য শর্ট সাজেশন, সবগুলো চ্যাপ্টার যেরকম বললাম ওরকম ভাবে, মানে আমরা এখানে এমসিকিউই সলভ করব, বাট তোমাদের প্রত্যেকটা এমসিকিউর যে টপিকগুলো আসবে ওগুলা নিয়ে যে আমরা ডিসকাস করব, এই ডিসকাশন থেকে তোমরা সিকিউতেও লিখতে পারবা, বা তোমাদের সিকিউ এমসিকিউ দুইটা সাইডই কভার হয়ে যাবে আমাদের আজকে ক্লাসে। তো আমরা হচ্ছে প্রথম কোশ্চেনে চলে যাই। আমাদের এখানে মেবি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে বোর্ডের এমসিকিউ গুলো আছে ওগুলাই আমরা রাখছি। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলা হয়? ই স্টাডি, ই লার্নিং, অনলাইনিং, ইন্টারনেট, ইন্টারেক্টিভ ক্লাস। সবাই 1 নম্বর কোশ্চেনটা উত্তর করো।
সবাই হচ্ছে 1 নাম্বার কোশ্চেনটা উত্তর করো। মনি আক্তার লিখেছে আমি দিনাজপুর থেকে, জান্নাত ইসলাম লিখেছে মাদারীপুর থেকে, সোহেল রানা লিখেছে রংপুর থেকে, কাকন সাহা লিখেছে ফরিদপুর থেকে, রাধা রানী সিলেট থেকে। আচ্ছা, তো তোমরা হচ্ছে এই কোশ্চেনটার উত্তর করো যে 1 নাম্বার কোশ্চেনটা কি হবে। তোমাদের এই কোশ্চেনটা উত্তর করো যে অনলাইন ভিত্তিক পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে পরিচালনা করাকে কি বলা হয়? ই স্টাডি, ই লার্নিং, অনলাইনিং, ইন্টারনেট, ইন্টারেক্টিভ ক্লাস। সবাই উত্তর করো। আচ্ছা, অনেকেই উত্তর করতেছো তোমরা হচ্ছে খ। খ এর উত্তরটা হচ্ছে আমাদের ই লার্নিং। হ্যাঁ, তোমাদের হচ্ছে অনলাইন ভিত্তিক পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনাকে ই লার্নিং বলা হয়। আমাদের সঠিক উত্তর হচ্ছে ই লার্নিং। নাইমা আক্তার কমেন্ট করেছে ই লার্নিং। হ্যাঁ, তোমার উত্তরটা হয়েছে। আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে বিশ্বগ্রামের কারণে বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়, সহনশীলতা হ্রাস পায়, পারস্পরিক যোগাযোগ হ্রাস পায়, সহানুভূতি এবং সহমর্মিতা হ্রাস পায়। কোনটা উত্তর হবে? হ্যাঁ, নূর নবী ইসলাম লিখেছে 2 নাম্বার হবে। হ্যাঁ, একে উত্তর 2 ছিল। সাইফুল্লাহ লিখেছে সাতক্ষীরা থেকে, নাইমুল হুদা লিখেছে 1 নং-এ খ হবে। সৈকত লিখেছে সিলেট বিভাগ থেকে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস লিখেছে ক। 2 এর উত্তর লিখেছে হচ্ছে ক, বিশ্বগ্রামের কারণে বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়। হ্যাঁ, উত্তরটা এটাই হবে যে বিশ্বগ্রামের কারণে মানে কি, মানে হচ্ছে মানুষ কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে একজন আরেকজনের সাথে কানেক্টেড, ফোনের উপর বেশি ডিপেন্ডেন্ট, ডিভাইসের উপর বেশি ডিপেন্ডেন্ট। তো এর মাধ্যমে কি হয়, মানুষের হচ্ছে বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়। তো এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের ক, আমাদের সঠিক উত্তর। তো তারপরে কোশ্চেনটা হচ্ছে কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? ইন্টারনেট, সংবাদপত্র, টেলিভিশন, মোবাইল ফোন। এটা উত্তর করো। 3 নাম্বার কোশ্চেনটা তোমরা উত্তর করো যে কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের অপশন আছে হচ্ছে 4টা, ইন্টারনেট, মোবাইল ফোন, তারপরে হচ্ছে টেলিভিশন, সংবাদপত্র। 3 নাম্বার কোশ্চেনটা তোমরা উত্তর করো যে তোমার হচ্ছে গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে কোন জিনিসটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সৈকত দাস লিখেছে আমি হবিগঞ্জ থেকে, নাইমুল হক লিখেছে ইন্টারনেট। হ্যাঁ, ইন্টারনেট। 3 নাম্বার কোশ্চেনের উত্তর নাইমুল হক লিখেছে ইন্টারনেট, মিথি পাল লিখেছে 2 এ ক। হ্যাঁ, 2 এর উত্তরটা ক। তো আমাদের এখানে হচ্ছে তোমার অনেকগুলো উপাদান আছে, যেমন অনেকে বলতে পারে যে মোবাইল ফোনও তো ইম্পর্টেন্ট গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে। হ্যাঁ, মোবাইল ফোন ইম্পর্টেন্ট, বাট তোমরা হচ্ছে ভেবে দেখো সংবাদপত্র তো হবে না, আমরা এটা দেখে বুঝে যাচ্ছি সংবাদপত্র না, টেলিভিশনে না, মানে মূল উপাদান যেটা বলছে এত এর ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো মোবাইল ফোন হইলেও তোমার ফোনে যদি হচ্ছে ইন্টারনেট না থাকে, তুমি কি মানুষজনের সাথে অনলাইনের মাধ্যমে কানেক্টেড হতে পারবা? হতে পারবা না। সো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট। গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে বা হচ্ছে আমাদের বৈশ্বিক গ্রামের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারনেট। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে? ওয়েবএক্স, গুগল, ফেসবুক, ইয়াহু। সবাই 4 নাম্বার কোশ্চেনটা উত্তর করো যে লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোন মাধ্যমে? নাজমুল খান লিখেছে 3 এ 1। 4 নাম্বারটা উত্তর করো তোমরা সবাই। মাওয়া লিখেছে ক, উৎস সরকার লিখেছে ক। আর তোমরা কিন্তু সবাই ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবে, আমরা এখনো ক্লাসে ইনিশিয়াল স্টেজে আছি। তোমরা ক্লাসটা শেয়ার করলে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাস করতে পারবে, এন্ড সবার জন্যই আমাদের আজকে ক্লাসটা খুবই ইফেক্টিভ হবে, যেহেতু আগামী কালকেই তোমাদের আইসিটি পরীক্ষা। আর শেয়ার করলে কিন্তু তোমরা হচ্ছে গিফট পাবা, ইমোস ফাইনাল সাজেশন বইটা, আর হচ্ছে তোমাদেরকে ফোনে রিচার্জ করা হবে। আচ্ছা, তোমরা হচ্ছে 4 নম্বর কোশ্চেনটা অনেকে উত্তর করেছো। 4 নম্বরটা তোমরা হচ্ছে লিখছো যে ওয়েবএক্স। হ্যাঁ, আমাদের 4 নম্বরের আনসারটা হচ্ছে ওয়েবএক্স। আমাদের লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় হচ্ছে ওয়েবএক্স। তারপরে এরকম আরো আছে, যেমন হচ্ছে জুমও হয়, এটাতে আমরা হচ্ছে যখন কোভিড ছিল তখন আমরা জুমে ক্লাস করতাম। তারপরে হচ্ছে তোমার গুগল মিট আছে, গুগল ক্লাসরুম আছে, গুগল মিট, এগুলোর মাধ্যমে হচ্ছে অনলাইনে ক্লাস করা যায়। আবার আমাদের এখনো ভার্সিটিতে তোমার হচ্ছে ইউজ করা হয় হচ্ছে গুগল ক্লাসরুম, মানে স্টুডেন্টদের হচ্ছে কানেক্টেড রাখার জন্য আমরা হচ্ছে গুগল ক্লাসরুম ইউজ করি। তো তারপরের কোশ্চেনটা হচ্ছে আমাদের ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থান সুযোগকে কি বলা হয়? ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? ই কমার্স, আউটসোর্সিং, ই বিজনেস, ই গভর্নেন্স। সবাই হচ্ছে 5 নম্বর কোশ্চেনটা উত্তর করো।
চারে গ, চারে ক। রাকিব চৌধুরী লিখেছে চারে ক। হ্যাঁ, চারের উত্তরটা হচ্ছে ক। তোমরা সবাই হচ্ছে উত্তর করো। তোমরা 5 নাম্বারটা উত্তর করো যে ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? ই কমার্স, আউটসোর্সিং, ই বিজনেস, ই গভর্নেন্স। সবাই 5 নাম্বারটা উত্তর করো। তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দাও, তাহলে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটা করতে পারবে। 5 নাম্বার রাকিব লিখেছে হচ্ছে তোমার গ, ই বিজনেস। আচ্ছা, ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে বলা হয় হচ্ছে তোমার আউটসোর্সিং। এরকম আউটসোর্সিং মানে হচ্ছে আমরা অনলাইনে বিভিন্ন কাজ করি না, ওরকম হচ্ছে এটাকে বলে আউটসোর্সিং। এটার জন্য বিভিন্ন ধরনের তোমার ইয়া আছে, এগুলা হচ্ছে তোমার কি বলে ফাইবার আছে এখানে আমাদের, যেটাতে আমরা ই করতে পারি ই লার্নিং, সরি হচ্ছে আউটসোর্সিং এর একটা ওয়েবসাইট হচ্ছে ফাইবার। তারপরে হচ্ছে তোমার এরকম আরো অনেক ধরনের ওয়েবসাইট আছে যেটার মধ্যে মানুষ হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইনে বাংলাদেশে বসে ধরো হচ্ছে আমেরিকার কোন একটা কাজ নিয়ে কোন একটা প্রজেক্ট নিয়ে করে হচ্ছে তারা আর্ন করতে পারে, এটাকে বলে হচ্ছে আউটসোর্সিং। আর ই কমার্স হচ্ছে তোমার ইন্টারনেট ভিত্তিক বিজনেস। ই কমার্স হচ্ছে তোমার ইন্টারনেট ভিত্তিক বিজনেস, ওটা না। আর ই গভর্নেন্স হচ্ছে তোমার দেশের সব ধরনের কার্যক্রমে যে এখন এই যে প্রযুক্তির বিষয়টা আসছে, যে কোনো একটা অফিসে যাও সেখানেও দেখবা ডিভাইস, যে কোনো জায়গায় যাও, স্কুলে যাও সেখানেও ডিভাইস। তো এই পুরো দেশটাকে ডিজিটালি হচ্ছে তোমার মানে রান করানোর যে বিষয়, সেটা হচ্ছে আমাদের ই গভর্নেন্স বলা হয়। তো এই কোশ্চেনটা গেল। তারপর হচ্ছে তোমরা ম্যাডাম এত কষ্ট করে ক্লাস নিচ্ছে, তোমরা কি শেয়ার করবা না? একজন একটা করে শেয়ার করলে তো হয়ে যায় নাকি? মাত্র ক্লাস করো 550 জনের মতো, শেয়ার মাত্র 200 জন করো, যেটা আনএক্সপেক্টেড। তো সবাই প্লিজ একটা করে শেয়ার করবা, তোমার টাইমলাইনে শেয়ার করে দাও, ফেসবুক টাইমলাইনে, তোমার কলেজের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, ফ্রেন্ডদের মধ্যে প্লিজ সবাই একটা শেয়ার করো। আর এই ইমন স্যার পেজ তোমরা ফলো দিয়ে রাখো, পরবর্তী সকল পরীক্ষার আগে আমরা এইভাবে ক্লাস নিবি ইনশাআল্লাহ। ওকে? আচ্ছা, আর আইরিন লিখেছে কেমন আছেন ম্যাম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা হচ্ছে হ্যাঁ, রাজা লিখেছে আলহামদুলিল্লাহ সব ডান আইসিটির। হ্যাঁ, সব পড়া শেষ হয়ে যাওয়ারই কথা এখন, যেহেতু কালকে সকালে পরীক্ষা। তো আজকে ক্লাসটা করো, তাহলে হচ্ছে মোটামুটি সবকিছুর একটা ওভারভিউ পেয়ে যাবা তোমরা। তো তারপরে কোশ্চেনটা হচ্ছে বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে? বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি হচ্ছে চতুর্থ? সবাই এই কোশ্চেনটা উত্তর করো যে বৈদ্যুতিক শক্তির মানে ইলেকট্রিক্যাল শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে? সবাই উত্তর করো। সবাই 6 নাম্বার কোশ্চেনটা উত্তর করো। বর্ষা দাস লিখেছে শেয়ার করে দিছি, থ্যাংক ইউ। তো আমাদের এই কোশ্চেনটা হবে হচ্ছে দ্বিতীয় শিল্প বিপ্লবে। দ্বিতীয় শিল্প বিপ্লবে হচ্ছে বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল। তারপরে কোশ্চেনে চলে যাই আমরা, কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? আউটসোর্সিং এর মার্কেট প্লেস কোনটা? ওই যে তোমাদের আগে একটা কোশ্চেন আসছিল না যে ইন্টারনেট ব্যবহার করে কর্মক্ষেত্রের সুযোগ নেওয়াকে কি বলা হয়? আউটসোর্সিং বলা হয়। তো আউটসোর্সিং এর তো তোমার একটা মানে মাধ্যম থাকতে হবে, যে কোন মাধ্যমে বা কোন মার্কেট প্লেসের মাধ্যমে আউটসোর্সিংটা হয়। তো এখানে অনেকগুলো আছে, টুইটার, মাই স্পেস, তারপরে হচ্ছে টিকটক, আপওয়ার্ক। তো তোমরা হচ্ছে এটা উত্তর করো যে কোনটা। তোমরা হচ্ছে কমেন্ট করো যে কোনটা আউটসোর্সিং এর মার্কেট প্লেস। সবাই কমেন্ট করো। জান্নাতুল ফিরদৌস লিখেছে কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা হচ্ছে এটা উত্তর করো। আউটসোর্সিং এর মার্কেট প্লেস আমাদের উত্তরটা হবে হচ্ছে আপওয়ার্ক। আমি তোমাদেরকে বলছিলাম আরেকটা মার্কেট প্লেসের কথা, সেটা ছিল হচ্ছে ফাইবার, FIBER হবে ওটা। তো ফাইবার হচ্ছে আউটসোর্সিং আরেকটা মার্কেট প্লেস। আর টুইটার তো না, টিকটকও না, মাইস্পেসও না, আমাদের উত্তরটা হচ্ছে আপওয়ার্ক। তারপরে কোশ্চেনটা হচ্ছে 10 বেস 2 নামে পরিচিত কেবল কোনটি? অপটিক্যাল ফাইবার কেবল, থিকনেট, টুইস্টেড পেয়ার কেবল, থিননেট। সবাই এই কোশ্চেনটা উত্তর করো যে 10 বেস 2 নামে পরিচিত কেবল কোনটি? এই কোশ্চেনটা তোমাদের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের এই কোশ্চেনটা, এটা সেকেন্ড চ্যাপ্টারের একটা কোশ্চেন। এটা সেকেন্ড চ্যাপ্টারে যে আমাদের কেবল আছে না, 3 ধরনের কেবল, একটা হচ্ছে তোমার ফাইবার অপটিক্যাল কেবল, তারপরে হচ্ছে তোমার টুইস্টেড পেয়ার কেবল, আরেকটা হচ্ছে আমাদের কোএক্সিয়াল কেবল।
তো এইখান দিয়ে তিনটা ক্লাসিফিকেশন থেকে এই কোএক্সিয়াল কেবলের মধ্যে আবার হচ্ছে দুই ধরনের ক্লাসিফিকেশন হয়। একটা হচ্ছে 10^2 আরেকটা হচ্ছে 10^5। তো 10^2 এর হচ্ছে আরেকটা অল্টারনেটিভ নাম আছে, যেটা কোন নাম এখানকার অপশনের মধ্যে একটা দেওয়া আছে, তোমরা হচ্ছে বলো যে 10^2 নামে পরিচিত কেবল কোনটি? অপটিক্যাল ফাইবার, থিকনেট, টুইস্টেড পেয়ার কেবল, থিকনেট। তো আমরা এখানে দেখতেছি এই তোমার অপটিক্যাল ফাইবার একটা টোটালি ডিফারেন্ট কেবল, আর টুইস্টেড পেয়ার কেবল একটা ডিফারেন্ট কেবল, বাট আমাদের কোএক্সিয়াল কেবলের ক্লাসিফিকেশন ছিল হচ্ছে 10^2 আর হচ্ছে 10^5। তো আমাদের এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা হবে। তো তোমরা হচ্ছে উত্তর করো যে থিকনেট হবে নাকি থিননেট হবে। সবাই উত্তর করো। হ্যাঁ, নাইমুল হুদা লিখেছে, তনুশ্রী দাস লিখেছে থিননেট, মনফরিং লিখেছে গ, তারপর হচ্ছে তোমরা অনেকেই হচ্ছে থিননেট লিখছো উত্তর। হ্যাঁ, আমাদের উত্তরটা হচ্ছে থিননেট হবে। থিননেট মানে হচ্ছে এখানে ক্লাসিফিকেশন 10^2 আর 5 দিয়ে বোঝানো হয় একটা কেবল হচ্ছে একটু চিকন আর একটা কেবল হচ্ছে মোটা, মানে এটা দিয়ে বেশি ডেটা পাস হয় আর এটা হচ্ছে একটু তুলনামূলকভাবে কম ডেটা পাস হয়। তো এটা হচ্ছে আমাদের থিকনেট বলা হয়, থিননেট বলা হয়, আর এটা হচ্ছে আমাদের থিকনেট বলা হয়। তো আমাদের উত্তরটা হবে হচ্ছে থিননেট। তো তারপরে কোশ্চেনটা হচ্ছে 10^5 নামে পরিচিত কেবল কোনটি? আগেরটা ছিল 10^2 আর এটা হচ্ছে 10^5। তো উত্তরটা খুবই বোঝাই যাচ্ছে যে কি হবে। তো আমি আগেই ব্যাখ্যা করলাম, তো এটা হবে হচ্ছে আমাদের থিকনেট। যেটা হচ্ছে মোটা ছিল, যে বেশি ডেটা ট্রান্সফার হয়, সেটা হচ্ছে আমাদের এই যে তোমার থিকনেট। সবাই কমেন্ট করে একটু জানাও যে আমার কথা ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা, বা তোমরা হচ্ছে আমি যা বুঝালাম এটা বুঝতে পারতেছো কিনা তোমরা। মিথিলা লিখেছে একটু ফাস্ট পড়ান। হ্যাঁ, ফাস্টই তো যাচ্ছি তোমাদের, যেহেতু কালকে পরীক্ষা। আচ্ছা, তো আমরা হচ্ছে 10 নাম্বার কোশ্চেনে চলে যাই। তোমরা অবশ্যই সবাই ক্লাসটা শেয়ার করে দিবা নিজের টাইম লাইনে এন্ড ফ্রেন্ডদের সাথে ক্লাসের গ্রুপে, তাহলে সবাই ক্লাসটা করতে পারবে। আচ্ছা, ফাইবার অপটিকে ডেটা প্রেরণের জন্য কোন আলোক রশ্মি ব্যবহৃত হয়? আমরা বলছিলাম যে কেবল হচ্ছে আমাদের তিন ধরনের, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। তো ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে ডেটা ট্রান্সফার হওয়ার এক ধরনের হচ্ছে মাধ্যম আছে, সেই মাধ্যমটা কি সেটাই হচ্ছে এখানে জানতে চাইছে। তোমরা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবলের গঠনটা একটু তোমাদেরকে এঁকে দেখাই। তোমাদের যদি ফাইবার অপটিক্যাল কেবল রিলেটেড কোনো কোশ্চেন আসে তাহলে তোমরা এটা দেওয়ার ট্রাই করবা। ফাইবার অপটিক্যাল কেবলে হচ্ছে সবার বাইরে একটা আবরণ থাকে, মানে পুরো কেবলটাকে হচ্ছে মানে প্রোটেক্ট করার জন্য বাইরে একটা শিল্ড থাকে, তার ভিতরে হচ্ছে আমাদের একটা ক্লেডিং নামে একটা হচ্ছে তোমার স্তর থাকে, এটার নাম হচ্ছে ক্লেডিং বলা হয় এটাকে। ক্লেডিং। তারপর হচ্ছে মাঝখানে এই দুইটাকে স্তরকে আলাদা করার জন্য হচ্ছে একটা স্তর থাকে, তারপর হচ্ছে আমাদের একটা কোর থাকে, এইখানকার অংশটাকে বলা হয় হচ্ছে কোর। তো মেইনলি এই পার্টটা আর এই পার্টটার মধ্যে হচ্ছে আমাদের আলোর প্রতিফলন হয়, আর মাঝখানের পার্টটা এই দুইটাকে আলাদা করে রাখার জন্য মানে দেওয়া, আর এটা হচ্ছে আমাদের ওভারঅল তারের একটা প্রোটেক্টর। তো এইখানে বলছে অপটিক্যাল ফাইবারের ডেটা প্রেরণের জন্য কোন মাধ্যম দিয়ে প্রেরণ হয়, বা আলোক রশ্মি কোন আলোক রশ্মিটা ব্যবহার হয়। তো আমাদের উত্তর আশা করি তোমরা অনেকেই করতেছো। হ্যাঁ, অনেকেই লিখেছে ক, মোহাম্মদ ইয়ামিন হোসেন লিখেছে ক। আচ্ছা, তো আমাদের কোশ্চেনের আনসারটা হবে হচ্ছে লেজার। হ্যাঁ, টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে হচ্ছে যে আলোক রশ্মিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লেজার। আচ্ছা, তোমাদের এখানে হচ্ছে ইমন ভাইয়া স্টুডেন্টের ছবি দাও। ইমন ভাইয়া হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু তোমাদেরকে পড়ায়। আমি নিজে ইমন ভাইয়া স্টুডেন্ট ছিলাম। তো তোমরা যারা এইচএসসি পর কনফিউজ থাকো যে কোথায় পড়বো, কিভাবে অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করতে হয়, তোমরা ইমন ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারো। ভাইয়ার হচ্ছে অনলাইন অফলাইন দুই ব্যাচে ইংলিশ কোর্সের জন্য ভর্তি চলতেছে। ভাইয়ার কাছ থেকে কিন্তু সবসময় ঢাবিতে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সব স্টুডেন্টরা হচ্ছে টপ করে। এই যে তিথি আপু ভাইয়ার কাছে পড়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মানবিক থেকে ফার্স্ট হয়েছিল, তারপর হচ্ছে তোমার বিউপি তেও ফার্স্ট হয়েছিল আপু, সেকেন্ডও ভাইয়ার কাছ থেকে, থার্ড। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে সাধারণত পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জিওস্টেশনারি স্যাটেলাইট গুলো স্থাপন করা হয়? প্রায় 33,000 কিলোমিটার, প্রায় 36,000 কিলোমিটার, প্রায় 35,000 কিলোমিটার, নাকি 37,000 কিলোমিটার? রাকিব হাসান লিখেছে এটা কি 150টা এমসিকিউ ক্লাস? এটা হচ্ছে আজকের ক্লাসে হ্যাঁ আমরা 100টা এমসিকিউ সলভ করব বোর্ডের, এন্ড এখান থেকে ইনশাআল্লাহ তোমরা হচ্ছে কালকে পরীক্ষায় কমন পাবা। তোমাদের হচ্ছে সব টপিকের ডিসকাশন হবে এই 100টা এমসিকিউর মাধ্যমে।
তো আমাদের এই কোশ্চেনের উত্তরটা হবে হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় জিওস্টেশনারি স্যাটেলাইট গুলো স্থাপন করা হয়। উত্তর হবে হচ্ছে 36,000 কিলোমিটার উচ্চতায় জিওস্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়। নাইমা তাসলিম লিখেছে স্যার পিডিএফ দিবেন। হ্যাঁ, তোমাদেরকে হচ্ছে পিডিএফ দিয়ে দেওয়া হবে। তারপরে কোশ্চেনটা হচ্ছে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণের কাজ করে কোনটি? আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওয়াইম্যাক্স, টেরিস্ট্রিয়াল স্যাটেলাইট, রেডিও ওয়েভ কোনটা কাজ করে? সবাই হচ্ছে এই কোশ্চেনটা উত্তর করো। 12 নাম্বারটা কি মনে হয় তোমাদের যে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কোনটি কাজ করে? ওয়াইম্যাক্স, টেরিস্ট্রিয়াল স্যাটেলাইট, রেডিও ওয়েভ। মেইনলি হচ্ছে ওয়াইম্যাক্স হচ্ছে ওয়াইফাই এর মতো একটা জিনিস যেটা হচ্ছে নেটওয়ার্ক প্রোভাইড করে, তো এটা তো হবে না, টেরিস্ট্রিয়ালও হবে না। মেইনলি আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে হচ্ছে স্যাটেলাইট বা আবহাওয়ার পূর্বাভাস দেয় আমাদের, ফোরকাস্ট। তারপরে হচ্ছে তোমাদের কোশ্চেনটা পিকোনেটের সাথে সম্পর্কিত কোনটি? পিকোনেটের সাথে কোনটি সম্পর্কিত? ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, নাকি হচ্ছে তোমার রেডিও, নাকি হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার? পিকোনেটের সাথে কোনটি সম্পর্কযুক্ত সবাই একটু বলো। আচ্ছা, আনসার হবে হচ্ছে তোমাদের, তোমরা সবাই একটু কমেন্ট করে এই কোশ্চেনটা উত্তর করো। 13 নম্বর মোহাম্মদ পিয়াল লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমাদের, হ্যাঁ, নাজমুল হক লিখেছে স্যাটেলাইট, নিয়ামুল হক লিখেছে স্যাটেলাইট। হ্যাঁ, তো এটার উত্তর হবে হচ্ছে পিকোনেটের জন্য হচ্ছে ব্লুটুথ কানেক্টেড, মানে ব্লুটুথ একটা ব্লুটুথের মাধ্যমে, ধরো এটা একটা ব্লুটুথ আর এটার সাথে হচ্ছে এখানে একটা মোবাইল কানেক্ট করা আছে, এখানে আরেকটা মোবাইল কানেক্ট করা আছে এবি, তারপর এখানে আরেকটা ফোন কানেক্ট করা আছে সিডি। তো এই সবগুলো ফোন কানেক্ট করার কারণে সর্বোচ্চ হচ্ছে 7টা কানেক্ট করা যায়। তো এখানে সবগুলো ফোন কানেক্ট করার কারণে এই যে একটা ইন্টারনেট হইলো, এই নেটটাকেই বলা হয় হচ্ছে তোমাদের পিকোনেট। তো আমাদের উত্তর হবে হচ্ছে ব্লুটুথ তোমার পিকোনেটের সাথে সম্পর্কযুক্ত। তো তারপরে কোশ্চেনটা হচ্ছে কোনটি প্রোটোকল কনভার্টার? কোনটি প্রোটোকল কনভার্টার? এখানে অপশন আছে রাউটার, সুইচ, গেটওয়ে, তারপরে হচ্ছে তোমার হাব। সবাই উত্তর করো, প্রোটোকল কনভার্টার কোনটা? প্রোটোকল কনভার্টার কোনটা? তোমরা সবাই হচ্ছে একটু উত্তর করো যে কোনটি প্রোটোকল কনভার্টার। আচ্ছা, গ উত্তর দিচ্ছে অনেকেই। আর হ্যাঁ, আমাদের প্রোটোকল কনভার্টারটা হচ্ছে গেটওয়ে। গেটওয়ে হচ্ছে আমাদের প্রোটোকল কনভার্টার। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের যে কানেক্টিং ডিভাইস থাকে না, নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস, ওখান থেকে আসছে। এখানে আরো অনেক ধরনের ডিভাইস আছে, যেমন হচ্ছে এনআইসি কার্ড, তারপরে হচ্ছে তোমার রাউটার, হাব, এগুলো আছে। একটি সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়? ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই কোশ্চেনটা তোমাদের এই ল্যান, তারপরে হচ্ছে ম্যান, প্যান, এগুলার ফুল ফর্ম তোমরা হচ্ছে দেখে যাবা। এগুলার ফুল ফর্ম গুলা হচ্ছে এটার পাশাপাশি প্যান, তারপরে হচ্ছে তোমার ম্যান, এগুলার ফুল ফর্ম গুলা তোমাদের হচ্ছে এমসিকিউ তার কতে আসার সম্ভাবনা খুবই বেশি। তো সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়? সুইচ দিয়ে হচ্ছে আমাদের একটি ল্যান তৈরি করা যায়। একটা সুইচ দিয়ে একটা ল্যানই তৈরি করা যায়। তো তারপরে কোশ্চেনটা হচ্ছে একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস? একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক ডিভাইসকে সংযুক্ত করে কোন ডিভাইস? সবাই হচ্ছে 16 নম্বর কোশ্চেনটা উত্তর করো। সবাই 16 নম্বর কোশ্চেনটা উত্তর করো। 16 নম্বর কোশ্চেনের উত্তরটা হবে হচ্ছে আমাদের গেটওয়ে। একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে হচ্ছে গেটওয়ে। তো তারপরে হচ্ছে সংযোগ স্থাপনের জন্য, আচ্ছা এই কোশ্চেনটা আগে আমরা দেখছি একবার, নিচের কোন ডিভাইসটি ডেটা ফিল্টারিং সম্ভব? কোন ডিভাইসের মাধ্যমে? এগুলো সবই কানেক্টিং ডিভাইস থেকে কোশ্চেন আসতেছে। তো কোন কানেক্টিং ডিভাইসের মাধ্যমে হচ্ছে কালকে কি আমাদের এক্সাম স্থগিত হবে কিনা? এটা সামেরি বন্ধ। আচ্ছা, তো এইটা হচ্ছে কোন ডিভাইস থেকে ডেটা ফিল্টারিং সম্ভব? ডেটা ফিল্টারিং সম্ভব হচ্ছে আমাদের রাউটারের মাধ্যমে। রাউটারের মাধ্যমে হচ্ছে আমাদের ডেটা ফিল্টারিং করা যায়। শাহানা আক্তার লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? তুমি রিপ্লাই দাও না কেন? কোথায় টেক্সট দিছিলা রিপ্লাই? আচ্ছা, যাই হোক, তারপরে কোশ্চেনটা হচ্ছে প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস? প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় হচ্ছে আমাদের গেটওয়ে, যেটা আমরা একটু আগে এই কোশ্চেন এরকমই একটা কোশ্চেন দেখে আসলাম, তো এটা নিয়ে আমরা আর ডিসকাস না করি। তারপরে কোশ্চেনটা হচ্ছে কোন ডিভাইসের সাহায্যে
প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করা যায়। মানে হচ্ছে তুমি যে ডিভাইস থেকে পাঠাতে চাও, একদম এরকম নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে অনেক ধরনের আছে, যেটা হচ্ছে ধরো তুমি এই ডিভাইস থেকে 5টা 6টা নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড আছে, তো তুমি চাইলেও যে কোনো একটা ডিভাইসে ডেটা পাঠাইতে পারবা না। এরকম অনেক কানেক্টিং ডিভাইস আছে, যেমন হচ্ছে হাবি এরকম। তো তুমি হচ্ছে এমন একটা ডিভাইস আছে যেটা চাইলে তুমি হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ডিভাইসে, যেখানে তুমি ডিরেকশন দিবা ওই ডিভাইসে যাবে। তো এই ডিভাইসটা এখান থেকে কোনটা, হাব, সুইচ, রিপিটার নাকি হচ্ছে ব্রিজ? সবাই হচ্ছে কমেন্ট করে জানাও যে এটার উত্তর কি হবে। 19 নাম্বারটার উত্তর কি হবে তোমরা সবাই হচ্ছে কমেন্ট করে জানাও। হ্যাঁ, এটার উত্তর হবে হচ্ছে আমাদের সুইচ। সুইচের মাধ্যমে হচ্ছে কম্পিউটার থেকে নির্দিষ্ট সিগন্যাল নির্দিষ্ট প্রেরকের কাছে প্রেরণ করা যায়। তারপরে কোশ্চেনটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা? এটা হচ্ছে আমাদের 5th চ্যাপ্টার সি প্রোগ্রামিং এর কোশ্চেন, যে তোমার অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা। তোমরা হচ্ছে এই কোশ্চেনটা উত্তর করে জানাও। তোমরা এইটা হবে হচ্ছে অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা। অ্যাসেম্বলি ভাষা দ্বিতীয় প্রজন্মের ভাষা, 5th চ্যাপ্টারের কোশ্চেন। তারপরে কোশ্চেনটা হচ্ছে কোন ডিভাইসের সাহায্যে, তারপরে কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি নন মেটালিক কেবল? নন মেটালিক কেবল হচ্ছে যে কেবলের মধ্যে কোনো মেটাল থাকবে না, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল, টেলিফোন কেবল। তো টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে মেটাল থাকে, কোএক্সিয়াল কেবলের মধ্যে থাকে, ফাইবার অপটিক্যাল কেবলের মধ্যে মেইনলি হচ্ছে আমরা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে আলো রশ্মির মাধ্যমে ডেটা প্রেরণ করি। তো মেইনলি হচ্ছে এটার মধ্যে কোনো মেটাল থাকে না। তারপরে কোশ্চেনটা হচ্ছে নিচের শিক্ষা প্রতিষ্ঠানের ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? এখানে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, থিকনেট, অপটিক্যাল ফাইবার কেবল। সবাই কমেন্ট করো এটার উত্তর কি হবে। যে শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু হচ্ছে একটা অল্প এরিয়া, তো ওখানে হচ্ছে কোন কেবল ব্যবহার করা হয়? আমরা বইয়ে যখন তোমরা ডিটেইলস পড়ে থাকলে দেখবা স্বল্প দূরত্বে যেখানে ডেটা কানেকশন স্বল্প দূরত্বের মধ্যে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা টুইস্টেড পেয়ার কেবলটা ইউজ করা উত্তম, মানে ওটা স্বল্প খরচে ইউজ করা যায়। তো এগুলা নিতে গেলে এগুলা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, তো আমাদের উত্তর হবে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। তারপরে কোশ্চেনটা হচ্ছে CERN কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা তোমাদের 4th চ্যাপ্টার HTML এর কোশ্চেন। CERN ইতালি, আমেরিকা, ইংল্যান্ড, সুইজারল্যান্ড। তোমরা যারা হচ্ছে 4th চ্যাপ্টারের কি বলে রিডিং পড়ছিলা বইয়ের, তারা হচ্ছে এই কোশ্চেনটা উত্তর করতে পারবা। লামিয়া ইসলাম লিখেছে স্যার এই ক্লাসের পিডিএফ দিবেন প্লিজ। হ্যাঁ, ক্লাসের পিডিএফ অবশ্যই দেওয়া হবে। তোমরা ক্লাসটা শেয়ার করলে তোমরা অবশ্যই পিডিএফ পেয়ে যাবা। সবাই নিজের টাইমলাইনে বা হচ্ছে ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও। যারা যারা শেয়ার করবে তারা হচ্ছে অবশ্যই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবা। কমেন্টে রিপ্লাই কেন দেন না? আমি কমেন্টে রিপ্লাই কিভাবে দেব? আমি তো তোমাদেরকে পড়াচ্ছি, কমেন্ট দেখতেছি, সমস্যা নাই। এসব কোশ্চেন আসবে না, মিলন কি এত বোকা নাকি? আরে ভাই, এগুলা বোর্ডের কোশ্চেন, এগুলা ছাড়া কোথা থেকে আসবে? বোর্ডের কোশ্চেন এখান থেকে এই ধরনের কোশ্চেনই তোমাদের আসবে। তোমাদের আইসিটি এইচএসসি এর বই থেকে না দিয়ে কি মিলন তোমাদের ত্রিপলি ডিপার্টমেন্টের বই থেকে কোশ্চেন করবে? আচ্ছা, একটা প্রশ্ন তো এই যে তোমরা অনেকে বলো আস্তে আস্তে স্লো কেন? এই দেখো সাউন্ড দেখো, আর কি সাউন্ড দরকার? তার মানে আমাদের এখানে ঠিক আছে, যারা স্লো শুনো, আস্তে শুনো, তাদের নেট প্রবলেম, রাইট? তো ঠিক আছে, তো তবে এই এখানে ঠিক আছে। আর একটা কথা বলি, তোমরা হেডফোন ইউজ করো যাদের শুনতে সমস্যা হয় ভয়েস। আমি তো আর একটা কথা বলি, বেয়াদব হওয়া যাবে না। হ্যাঁ, বেয়াদব হওয়া যাবে না, কারণ মনে রাখবা জীবনে খারাপ স্টুডেন্ট ভালো করে, গাধা গরুরও ভালো করে, কিন্তু বেয়াদব কখনো ভালো করে না। মিলনকে, হুইজ মিলন? উনি বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী। উনি দুই একটা কথা এলোমেলো হইতে পারে, স্বাভাবিক, ওনার মতো উনি রাইট, আমরা অথবা ঠিক না, তুমি ঠিক না। মিলন এত বোকা না, প্লিজ। আমি তোমাদেরকে বলবো অ্যাটলিস্ট বেয়াদব হওয়া যাবে না। আমরা যত সম্বন্ধী বলবো যে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় বা মিলন স্যার, যাই বলো মিলন মিলন। ওই একটা মেয়ে দেখলাম, ওই মেয়ে বলতেছে মিলন। হ্যাঁ, মিলন কি জানি, এটা পারিবারিক শিক্ষা, সো বি কেয়ারফুল। তোমরা অন্যভাবে নিও না প্লিজ। আমাদের বর্তমান শিক্ষা প্রযুক্তি আমাদের ধ্বংস করে দিচ্ছে, শুধুমাত্র আমাদের এই টিনেজ যারা আছে এদেরকে আমরা সঠিক শিক্ষা দিতে পারছি না। সো প্লিজ এই ধরনের বেয়াদবি আমরা করবো না। যাকে যতটুকু সম্মান দেওয়ার আমরা দিবে ইনশাআল্লাহ। আমার কথা কেউ মনে কিছু করবো না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
আচ্ছা, তো তোমাদের কোনো ইয়া রাখার দরকার নেই। তোমাদের যদি এমসিকিউ এগুলো ইম্পর্টেন্ট না হতো তাহলে তোমাদের পরীক্ষার আগে কালকে সকালে পরীক্ষা আমি তোমাদের সাথে এগুলো নিয়ে এখানে ক্লাসে আসতাম না। আমি যে এমসিকিউ গুলো রাখছি এগুলো খুব ইম্পর্টেন্ট এন্ড আমি টপিক নিয়ে ডিসকাস করতেছি, তোমাদের একটা রিভিউ হয়ে যাচ্ছে এন্ড এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। এখানে কনফিউশন রাখলে তো কিছু হবে না। যাই হোক, তোমরা অনেকেই ফজলে রাব্বি কমেন্ট করেছিলাম, তখন দেখলাম যে সুইজারল্যান্ড। হ্যাঁ, তোমাদের উত্তরটা হবে হচ্ছে সুইজারল্যান্ড। CERN কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে অবস্থিত। তারপরে কোশ্চেনটা হচ্ছে ওয়েবসাইটের একক ঠিকানা কোনটি? অ্যাড্রেস, ইউআরএল, এইচটিটিপি, এইচটিএমএল। ওয়েবসাইটের একক ঠিকানা কোনটি? সবাই হচ্ছে 25 নম্বর কোশ্চেনটা উত্তর করো। 25 নম্বর কোশ্চেনটা সবাই উত্তর করো যে তোমার ওয়েবসাইটের একক ঠিকানা কোনটি? ওয়েবসাইটের একক ঠিকানা হচ্ছে ইউআরএল বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। এটা তোমাদের হচ্ছে ইয়াতেও আসবে। ফার্স্ট এইটা মনে রাখবা ইউআরএল এর ফুল ফর্মটা, কারণ এটা হচ্ছে তোমাদের কতেও আসতে পারে। এই কোশ্চেনটা এমসিকিউ তে পেতে পারো। তারপরে কোশ্চেনটা হচ্ছে সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? মাইক্রোসফট, আইক্যান, গুগল, ইয়াহু। সবাই কমেন্ট করো যে সারা বিশ্বের সকল ডোমেইন নেম কে হচ্ছে নিয়ন্ত্রণ করে, কোন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে আমাদের উত্তর হবে আইক্যান। সকল ডোমেইন নেম বা আইপি অ্যাড্রেস বা ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে হচ্ছে তোমাদের আইক্যান। তারপরে কোশ্চেনটা হচ্ছে আইপি অ্যাড্রেস IPv4 কত বিটের? IPv4 হচ্ছে আমাদের কত বিটের? সবাই কমেন্ট করো। উত্তরটা কি হবে? IPv4 হচ্ছে আমাদের 32 বিটের আইপি অ্যাড্রেস, যেটাতে হচ্ছে আমরা 8 বিট করে লিখে 4টা অক্টেট হয়। কোন ওয়েবসাইট কাঠামো যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়? আমাদের ওয়েবসাইট কাঠামোর মধ্যে একটা ধরন ছিল না, যেটাতে প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটার সাথে কানেক্টেড ছিল। ধরো এটা হচ্ছে A ডিভাইস, B ডিভাইস, C ডিভাইস, D ডিভাইস। প্রত্যেকটা ডিভাইস হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড। তো আমি চাইলে B থেকে C তে যেতে পারবো, C থেকে A তে। তো এখানে এটাই বলছে যে কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়। তো এটা হবে হচ্ছে আমাদের নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড। নেটওয়ার্ক হবে আমাদের, এটা হচ্ছে নেটওয়ার্ক হবে উত্তরটা। যে কোনো পেজ থেকে হোম পেজে যাওয়া যায়। তো তারপরে কোশ্চেনটা হচ্ছে কোনটি ওয়েব ব্রাউজার? ফায়ারফক্স, মাইক্রোসফট আউটলুক, নাকি হচ্ছে ইয়াহু মেসেঞ্জার, গুগল ড্রপবক্স? কোনটা তোমার কোনটা ওয়েব ব্রাউজার? উত্তরটা হবে হচ্ছে আমাদের ফায়ারফক্স। ফায়ারফক্স হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার। হ্যাঁ, এটার ইয়া তো শেষ। এই সবাই কি বুঝতেছে? একটু কমেন্ট করে দাও। এভরিওয়ান সবাই একটু কমেন্ট করো, বুঝতেছি কিনা? তোমাদের পিডিএফ দেওয়ার জন্য বড় পিডিএফ নেয় না, এই জন্য আমরা পিডিএফটাকে 2 ভাগে ভাগ করেছি। ওকে, সবাই একটু কমেন্ট করো, বুঝতেছি কিনা? সবাই একটু বুঝতেছো কিনা একটু কমেন্ট করে জানাও। আর তোমরা কিন্তু ক্লাসে শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, সবাই ক্লাসে শেয়ার করে দাও। আমরা সেকেন্ড পার্ট এখন শুরু করব। সবাই একটু ক্লাসে শেয়ার করে দিব। শেয়ার করলে তোমরা আজকের ক্লাসের পিডিএফ পেয়ে যাবা। আর কালকে ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, উত্তেজিত হবে না, ইনশাআল্লাহ ভালো করবা। নিজেকে ছোট ভাববা না, টেনশন নিও না। তুমি চেষ্টা করলেই পারবা, তোমার দ্বারা সবকিছু সম্ভব, বাট তোমাকে চেষ্টা করতে হবে। আর চেষ্টা না করলে কিন্তু তোমার দ্বারা কোনো কিছু হবে না। ওকে, ইউ হ্যাভ টু ট্রাই, তোমাকে চেষ্টা করতে হবে। আমরা 3টা পার্টে ভাগ করেছি আজকে। এই প্রথম পার্ট চলে গেল, এখন আমরা সেকেন্ড পার্ট শুরু করব। হ্যাঁ, আচ্ছা সবাই একটু কমেন্ট করো, তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করো। আর তোমাদের চট্টগ্রামের কি অবস্থা একটু বলো তো। চট্টগ্রামের কি অবস্থা সবাই একটু বলো তো দেখি। সবাই বলো চট্টগ্রামের কি অবস্থা এভরিওয়ান। সব একটু বলো চট্টগ্রাম জেলার কি অবস্থা, বৃষ্টি কি এখনো হচ্ছে? চট্টগ্রামের কি অবস্থা, বৃষ্টি কি এখনো হচ্ছে কিনা একটু বলবা। চট্টগ্রামের কি অবস্থা সব একটু বলবা। জি স্যার, সুন্দরভাবে বুঝতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমরা দেখি অনেকে অনেক ধরনের কথা বলো, আমি গার্লফ্রেন্ড চাই, যে গার্লফ্রেন্ড বিশ্বস্ত হবে, হাত ধরে হাঁটবে না, আমার উপর রাগ করবে না, আমি সারা জীবন আগলে রাখবো, জুতা দিয়ে পিড়াবো রেগুলারে। ছাগল কোথাকার। তোমার কি এখন এই সময় বলে একটু? এখন তুমি তোমার বাবা মার মুখে হাসি ফুটাবা, তোমার জীবনের বাস্তব সত্য তোমাকে তুলে ধরতে হবে। তোমার জীবনের লক্ষ্য থাকবে একটা, বাবা মাকে খুশি করে, নাথিং এলস। তোমার জীবন আমি বলেছিলাম, তোমার যে প্রীতি হাসে, প্রীতির এই কথা বলেছিলাম, এদিকে আসো। প্রীতির এই কথা বলেছিলাম যে তোমার জীবনের সবচেয়ে আপন মানুষ 3 জন বলেছিলাম, মনে আছে? 3 জন আপন মানুষ, একজন তোমার বাবা, একজন তোমার মা, আর একজন হচ্ছে কি বলে তো? ইমন ভাই। কেন? কারণ আমি তোমার আপন মায়ের পেটের বড় ভাইয়ের মতো। ওরও এই কথা বলেছিলাম।
এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 45তম, বিইপি তো কত 26 আর জাহাঙ্গীরনগরে নবম, ঢাকা বোর্ডে থার্ড। সো ইনশাআল্লাহ তোমাদের আপন মানুষ তিনজন, তোমার বাবা মা, আমি তোমাদের আপন বড় ভাইয়ের মতো, বাকি সব বাটপার টাউট বাটপার। যারা তোমাকে বলবে জীবন দিয়ে ভালোবাসে, এই করবে সেই করবে, জাস্ট বাটপার, এগুলো কখনো মাথায় কান দিবে না। পড়াশোনা করবা, সামনে যেতে হবে, যে কোনো প্রয়োজনে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে নক দিবা ইনশাআল্লাহ। ওকে, সো সেকেন্ড পার্ট আমরা শুরু করতেছি, সবাই একটু শেয়ার করে দিবা। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে ফাঁকা ট্যাগ কোনটি? বোল্ড ট্যাগ, বি মানে হচ্ছে বোল্ড ট্যাগ, তারপরে খতে আছে হচ্ছে তোমার লিস্ট আইটেম, তারপরে হচ্ছে তোমার বিআর ট্যাগ বা লাইন ব্রেক যেটাকে বলে, নাকি হচ্ছে ডেল ট্যাগ। ফাঁকা ট্যাগ কাকে বলে সেটা আগে তোমাদের বুঝতে হবে। ফাঁকা ট্যাগ মানে হচ্ছে যে ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, সেটাতে হচ্ছে তোমার সেটাকে বলে হচ্ছে তোমার ফাঁকা ট্যাগ। তো ফাঁকা ট্যাগ হচ্ছে আমাদের এখানে লাইন ব্রেক। লাইন ব্রেকের হচ্ছে শুরুর ট্যাগ আছে বাট কোনো শেষ ট্যাগ বা এন্ডিং ট্যাগ নাই, তো আমাদের ফাঁকা ট্যাগ হচ্ছে লাইন ব্রেক হবে। তারপরে কোশ্চেনটা হচ্ছে কোনটি এমটি এলিমেন্ট? এমটি এলিমেন্ট আগের মতোই, যে কোনটি ফাঁকা ট্যাগের আরেকটা। তো আমরা আগে একটা দেখলাম, আমাদের একটা ফাঁকা ট্যাগ ছিল হচ্ছে বিআর বা লাইন ব্রেক, তো আমাদের আরেকটা এমটি ট্যাগ হচ্ছে তোমার ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের হচ্ছে শুরুর ট্যাগ আছে বা কোনো শেষের ট্যাগ নাই। HTML ফাইলের এক্সটেনশন কি? মানে ধরো তুমি একটা HTML করলা কম্পিউটারে বা ল্যাপটপে, তো করার পর ওই ফাইলটা তুমি হচ্ছে একটা এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে। যে এক্সটেনশনটা দিয়ে সেভ না করলে, মানে যখন তুমি ফাইলটার নাম দিবা, তো তখন হচ্ছে ওটার সাথে তোমার একটা এক্সটেনশন থাকতে হবে। যে এক্সটেনশনটা না থাকলে তুমি হচ্ছে HTML কাজ করবে না তোমার ওটা। তো ওই এক্সটেনশনটা কি? .html .c.txt হচ্ছে doc। তো আমাদের উত্তর হবে হচ্ছে .html। যে কোনো একটা HTML ফাইল বললাম, ধরো আমার একটা HTML ফাইলের নাম হচ্ছে প্রীতি, তো এই ফাইলটা আমি হচ্ছে সেভ করতে হবে প্রীতি .html দিয়ে, তাহলে হচ্ছে আমাদের এটা কাজ করবে। বা এখানে আরেকটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে .htm। এখান থেকে যে কোনো একটা দিয়ে তুমি হচ্ছে যে কোনো HTML ফাইল সেভ করলে তোমার ফাইলটা হচ্ছে রান করবে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সবকিছুকে কি বলা হয়? মনে করো যে আমরা HTML এ বোল্ড করলাম একটা লেখা, বোল্ড করে হচ্ছে আমি একটা কিছু লিখলাম, লেখার পর হচ্ছে আমরা এই যে বোল্ড ট্যাগটা হচ্ছে ক্লোজ করে দিলাম, তো এই পুরা জিনিসটাকে কি বলা হয়? এখানে বোল্ড করে আমি লিখলাম, এই পুরা জিনিসটাকে আমাদের কি বলা হয়? এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ বলা হয়, এটাকে ক্লোজিং ট্যাগ বলা হয়, আর এটা হচ্ছে আমাদের কন্টেন্টের পুরা জিনিসটাকে আমাদের বলা হয় হচ্ছে তোমার কন্টেন্ট। একদম এই শুরু ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ আর এটার মাঝখানে যে লেখাটা থাকবে সেটাকে পুরোটাকে বলা হয় হচ্ছে আমাদের কন্টেন্ট। তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়? ওয়েব পেজ তৈরি করার জন্য কোন ভাষা ব্যবহার করা হয়? ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদের পাইথন, HTML, কেবল, ফোরট্রান। তো তোমরা 4th চ্যাপ্টার করে দেখতেছো যে ওয়েব পেজ নিয়ে ডিসকাশন এন্ড HTML। তো ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদের হচ্ছে HTML ব্যবহার করা হয়। তো তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের HTML এর উদ্ভাবক কে? টিম বার্নার্স-লি, স্টিভ জবস, মার্ক জুকারবার্গ, বিল গেটস। সবাই উত্তর করো যে আমাদের 35 নম্বর কোশ্চেনটার উত্তর কি হবে? HTML এর উদ্ভাবক হলেন হচ্ছে তোমার টিম বার্নার্স-লি। উত্তর হবে হচ্ছে ক নাম্বার, টিম বার্নার্স-লি। তারপরে কোশ্চেনটা হচ্ছে HTML ট্যাগের চিহ্ন কোনটি? যেমন যে কোনো একটা HTML ট্যাগ বোল্ড হইতে পারে, ইটালিক হইতে পারে, আন্ডারলাইন হইতে পারে, তো এই ট্যাগটা আমরা কি দিয়ে লিখি? আমরা কি এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, নাকি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, না সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, আর হচ্ছে তোমার ফন্ট দেওয়া আছে, আর হচ্ছে আরেকটা দেওয়া আছে গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন। তো কোনটা হচ্ছে HTML ট্যাগের চিহ্ন? তোমরা সবাই জানো, উত্তর হবে হচ্ছে ক। যে কোনো HTML ট্যাগ লেখার সময় আমরা হচ্ছে এভাবে লিখি, এই চিহ্নটা দিয়ে হচ্ছে আমরা HTML ট্যাগ লিখি। তারপরে কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি এমটি ট্যাগ? আমরা এর আগে দুইটা এমটি ট্যাগ দেখে আসছি, সবাই একটু কমেন্ট করে জানাও যে আমরা আগে কি কি এমটি ট্যাগ দেখে আসছিলাম। আমরা আগেও দুইটা এমটি ট্যাগ দেখে আসছি, ওগুলা ছিল হচ্ছে লাইন ব্রেক ট্যাগ আর হচ্ছে আমাদের তোমার ইমেজ ট্যাগ। তো এখানে আরেকটা আসছে, সেটা হচ্ছে তোমার এই যে হায়ারার্কিক্যাল ট্যাগ, এটাকে বলে হচ্ছে তোমার এমটি ট্যাগ। তারপরে কোশ্চেনটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি? আমাদের ওয়েবসাইট হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, আরেকটা কি তোমরা সবাই হচ্ছে কমেন্ট করে জানাও। ওয়েবসাইটের দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডাইনামিক, আরেকটা হচ্ছে স্ট্যাটিক। ডাইনামিক আর স্ট্যাটিক ওয়েবসাইট বলতে তোমরা কি বোঝো? সবাই হচ্ছে উত্তর করে জানাও।
ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটে, যেমন হচ্ছে ফেসবুককে তোমরা ডাইনামিক ওয়েবসাইট বলতে পারো, যেটাতে হচ্ছে সময়ের সাথে সাথে ইনফরমেশন গুলো আপডেট হতে থাকে। আর স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটাতে হচ্ছে তোমার যে ইনফরমেশন দিয়ে ওয়েবসাইটটা শুরুতে তৈরি করা হয়েছিল জাস্ট ওই ইনফরমেশন গুলো দিয়ে একদম শেষ পর্যন্ত থাকবে। এটা যদি আমি কোনো ইনফরমেশন যোগ করতে চাই তাহলে পুরো ওয়েবসাইটটাকে আমার হচ্ছে আবার নতুন করে নতুন করে আপলোড করতে হবে। তো স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি? ওয়েব পেজ গুলোতে কন্টেন্ট অনির্দিষ্ট থাকে, অনির্দিষ্ট তো থাকে না, তো এটা হবে না, কারণ এটাতে নির্দিষ্ট থাকবে স্ট্যাটিকে। তারপরে হচ্ছে ডেটাবেস ব্যবহার করা যায়, ডেটাবেস ব্যবহার করা যায় না এটাতে। ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে, ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে না, মাত্র বললাম যে ইনপুট দিতে চাই না, নতুন করে মানে আপলোড করতে হয়। তো উদাহরণটা আমাদের আনসার হবে হচ্ছে ব্রাউজারে দ্রুত লোড হয়, যেহেতু নির্দিষ্ট পরিমাণ ডেটা কোনো আপডেট হচ্ছে না, তো ওয়েবসাইটটা হচ্ছে আমাদের দ্রুত লোড হবে। তারপরে কোশ্চেনটা হচ্ছে ইউআরএল হলো ওয়েবসাইটের লিংক, অ্যাড্রেস, হোম পেজ, সার্ভার। ইউআরএল হলো ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, যেটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস বলা হয়। তারপরে কোশ্চেনটা হচ্ছে তোমাদের ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয়? ইন্টারনেট, ইয়াহু, গুগল, ডোমেইন নেম। ইউআরএল দ্বারা হচ্ছে আমাদের ডোমেইন নেম প্রকাশ করা হয়। তারপরে কোশ্চেনটা হচ্ছে তোমাদের আইএসপি এর পূর্ণরূপ কি? ইন্টারনেট সুপার পাওয়ার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভার প্রোগ্রাম, আর হচ্ছে ইন্টারনেট সার্ভার প্রোভাইডার। সবাই হচ্ছে 41 নাম্বার কোশ্চেনটা উত্তর করো যে কি হবে। সবাই হচ্ছে স্যার শেয়ার, মেহেদি হাসান লিখেছে স্যার শেয়ার করে দিবেন পিডিএফটা। হ্যাঁ, পিডিএফ তোমরা যারা ক্লাসটা শেয়ার করবা তোমাদেরকে অবশ্যই পিডিএফটা শেয়ার করে দেওয়া হবে। আচ্ছা, তো তারপরেরটা তোমরা হচ্ছে আইএসপি এর পূর্ণরূপ কি হবে? আইএসপি এর পূর্ণরূপ হবে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমাদের উত্তর হবে হচ্ছে ঘ, বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের ডিএনএস এর পূর্ণরূপ কি? ডিএনএস এর পূর্ণরূপ হচ্ছে ডোমেইন নেম সার্ভার, ডোমেইন নেম সিস্টেম, ডোমেইন নাম্বার সিস্টেম, ডোমেইন নাম্বার অফ সার্ভার। সবাই 42 নাম্বার কোশ্চেনটা হচ্ছে উত্তর করো সবাই যে ডিএনএস এর পূর্ণরূপ কি? ফজলে রাব্বি লিখেছে ডোমেইন নেম। হ্যাঁ, 41 নাম্বার কোশ্চেনের উত্তর ছিল হচ্ছে ডোমেইন নেম। সুমাইয়া আক্তার লিখেছে খ। হ্যাঁ, খ হবে। 42 নাম্বার কোশ্চেনটা হচ্ছে তোমার ডোমেইন নেম সিস্টেম। ডিএনএস এর পূর্ণরূপ হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, মানে ডোমেইন নেম দেওয়ার ক্ষেত্রে কিছু হচ্ছে নিয়ম থাকে, তো ওই নিয়মগুলোকে বলা হয় হচ্ছে ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস। তারপরে কোশ্চেনটা হচ্ছে ওয়েবসাইটে হায়ারার্কিক্যাল কাঠামো কি? ওয়েবসাইটের একটা কাঠামো আছে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো বলছে। এই হায়ারার্কিক্যাল কাঠামোটা আমি হচ্ছে, এটা তোমাদের সিকিউতে আসতে পারে। ধরো এখানে একটা কম্পিউটার আছে, এখানে হচ্ছে 2টা কম্পিউটার, এখানে হচ্ছে আরো 3টা কম্পিউটার, এখানে 3টা কম্পিউটার, তো এইভাবে হচ্ছে কানেক্টেড থাকে। এই ধরনের কাঠামোকে বলা হয় হচ্ছে তোমার ট্রি কাঠামো। এটাকে বলা হয় হচ্ছে তোমার ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো বলা হয়ে থাকে। তোমাদের যদি সিকিউতে এরকম ওয়েবসাইটে কাঠামো রিলেটেড কোশ্চেন আসে, তোমরা হচ্ছে অবশ্যই চেষ্টা করবা যে কাঠামো রিলেটেড কোশ্চেন আসছে ওই কাঠামোর চিত্র টাইপে দিতে। তো এটা ছিল আমাদের হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। প্রথমে একটা কম্পিউটার, যার সাথে আবার 2টা কম্পিউটার, তারপরে প্রত্যেকটা কম্পিউটারের সাথে আবার 3টা করে কম্পিউটার কানেক্টেড। তো আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার, আচ্ছা একটা খবর তোমাদের, চট্টগ্রাম বোর্ডের 5টা জেলার পরীক্ষা কিন্তু স্থগিত কালকের, তোমরা জানো কিনা? আইসিটি পরীক্ষা কিন্তু স্থগিত, যারা চট্টগ্রাম বিভাগের 5টি জেলার পরীক্ষা কিন্তু কালকে স্থগিত। ওকে, আর অন্যগুলোর পরীক্ষা হবে, ঠিক আছে? ওকে, ভালো করে ক্লাস করো। তো এখানে আমাদের কোশ্চেনটা ছিল ওয়েবসাইট হায়ারার্কিক্যাল কাঠামো কি? প্রতি পেজের সাথে লিংকড ওয়েব ভিত্তিক যোগাযোগ, 2 পেজের মধ্যে লিংকড, ওয়েব পেজ নির্ভর, হোম পেজ নির্ভর ওয়েবসাইট। তো আমাদের উত্তরটা হবে হচ্ছে হোম পেজ নির্ভর ওয়েবসাইট, হায়ারার্কিক্যাল হোম পেজ নির্ভর ওয়েবসাইট। তারপরে কোশ্চেনটা হচ্ছে তোমার HTTP এর পূর্ণরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার, হায়ার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হায়ার ট্রান্সফার টেক্সট প্রোটোকল, হাইপার ট্রান্সফার টেক্সট প্রোটোকল। তো তোমরা হচ্ছে উত্তর করো এটা কি হবে। যে HTTP এর স্যার শেয়ার, নুসরাত তিশা লিখেছে স্যার শেয়ার করেছি, পিডিএফ কি পাবো? হ্যাঁ, অবশ্যই পাবা, শেয়ার করলে পিডিএফ দিয়ে দেওয়া হবে তোমাদেরকে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমরা পিডিএফ পেয়ে যাবে। হ্যাঁ, ভুবন লিখেছে 44 এর আনসার হচ্ছে ক। হ্যাঁ, উত্তরটা হয়েছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপরে কোশ্চেনটা হচ্ছে একটি আইপি অ্যাড্রেসের
অ্যাড্রেসকে প্রকাশ করার জন্য মোট কয়টি অক্টেট প্রয়োজন? একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার জন্য আমাদের হচ্ছে টোটাল 32টা বিটের প্রয়োজন। 32টা বিটকে আমরা হচ্ছে 8টা করে 32 বিট প্রয়োজন। আর হচ্ছে তোমাদের এখানে প্রত্যেকটা 32 বিটকে আমরা হচ্ছে 4 ভাগে ভাগ করি। প্রত্যেকটা ভাগে আমাদের 8টা করে বিট থাকে, তো আমরা ওই প্রত্যেকটা ভাগকে বলি হচ্ছে অক্টেট। আমাদের এখানে বলছে কয়টা অক্টেট প্রয়োজন, আমাদের হচ্ছে 4টা অক্টেট প্রয়োজন। তো তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? এই কোশ্চেনটা আমরা একটু আগেও করে আসছি, যে ওই কোশ্চেনটা এরকম ছিল যে পিকোনেট কিসের সাথে সম্পর্কযুক্ত, আর এখানে বলছে যে ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম হচ্ছে আমাদের পিকোনেট। ব্লুটুথে যখন নেটওয়ার্ক ক্রিয়েট করা হয়, কতগুলো ডিভাইসকে কানেক্ট করা হয়, তখন তাকে আমরা পিকোনেট বলে থাকি। কম্পিউটারে সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করা হয়? অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি। কম্পিউটারে সাধারণত কোন কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করা হয়? উত্তরটা হবে হচ্ছে বাইনারি। কম্পিউটার শুধু হচ্ছে বাইনারি সংখ্যা 0 আর 1ই বুঝে, আর কোন সংখ্যা কম্পিউটার বুঝে না, তো বাইনারি ব্যবহার করে কম্পিউটার কাজ করা হয়। 7B কে বাইনারিতে প্রকাশ করো। আমরা 3.1 এর কিছু কনভার্সন দেখাবো এখন। তোমরা হচ্ছে কি বলে, তোমরা হচ্ছে ই করো, এই কোশ্চেনগুলা ক্যালকুলেট করে আমাকে জানাও যে 7B এই সংখ্যাটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে আমরা যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে সংখ্যাটা কি হবে? আমাদের সংখ্যাটা ছিল হচ্ছে 7B। লাস্ট ক্লাসে কিন্তু তোমাদের আমি ক্যালকুলেটর দিয়ে কিভাবে এমসিকিউ সলভ করতে হয় সেটা দেখিয়েছিলাম, সেভাবেই হচ্ছে তোমরা এখন করবা এটা। তো আমি ক্যালকুলেটরে দিলাম, আমাদের উত্তর আসতেছে হচ্ছে, ওয়েট, আমি হচ্ছে বেজে গেলাম, ক্যালকুলেটরে আমাদের দিতে হবে হচ্ছে তোমার 7B। ক্যালকুলেটরে প্রবলেম হয়ে গেছে ভাইয়া। ওকে, বের করে নিবে কত, ওটা বের করে নিবে। 7B হচ্ছে আচ্ছা 7B কে বাইনারিতে কনভার্ট করতে বলছে, তো আমি ক্যালকুলেটরে বের করে দেখলাম, আমাদের উত্তরটা আসে হচ্ছে তোমার 11111011। ক্যালকুলেটরে তোমাদেরকে আমি লাস্ট দিন দেখাইছিলাম, তো আমাদের উত্তরটা হবে হচ্ছে 11011। সবাই উত্তর করো। আমাদের 48 নম্বর কোশ্চেনের উত্তর হবে হচ্ছে 11101। তোমরা সবাই ক্যালকুলেটরে উত্তরটা দেখো, চেক করে। তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের 12 একটা ডেসিমাল সংখ্যা, এখানে 10 দেওয়া আছে। সমকক্ষ বাইনারি সংখ্যা কোনটি? তো তোমরা এটা কিভাবে করবা, শুধু এই 12 সংখ্যাটাকে, ডেসিমালের 12 সংখ্যাটাকে আমরা হচ্ছে ইয়াতে করব, বাইনারিতে কনভার্ট করলে তার সমতুল্য সংখ্যা কোনটা সেটা পেয়ে যাব। তো কম্পিউটারে করলে আমরা দেখতেছি উত্তর আসে হচ্ছে 1101। তারপরে কোশ্চেনটা হচ্ছে 50 ভিত্তি এর উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি, ভিত্তি এর উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের 4 প্রকার, সবাই আমরা জানি। অক্টাল, তারপরে হচ্ছে তোমার এটা না লিখি হেক্সা, আর হচ্ছে ডেসিমাল, আর হচ্ছে বাইনারি। তথ্য দিয়ে দিই, শোনো, তোমরা অনেকে অনেক কনফিউশন আছো, গুরুত্বপূর্ণ তথ্যটা খেয়াল করো। সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এইমাত্র নোটিফিকেশন দেওয়া হয়েছে, পুরো বাংলাদেশে যেহেতু বৈরী অবস্থা, এই বৈরী অবস্থার জন্য পরীক্ষার কারণে চট্টগ্রাম ছাড়া বাংলাদেশের বাকি সকল জেলার বৃষ্টিকে স্থগিত করা হয়েছে। বুঝতে পেরেছো? মানে এই পরীক্ষার কারণে বাংলাদেশের চট্টগ্রাম ছাড়া সকল জেলার বৃষ্টি স্থগিত করা হয়েছে। দ্যাট মিনস চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে 5টি, সেখানে পরীক্ষা হবে না, আর পুরো বাংলাদেশের সকল জায়গার পরীক্ষা হবে। তো তোমরা অনেকে যারা আমাকে খুঁচাচ্ছ যে ভাইয়া পরীক্ষা হবে কিনা আমাদের, ভাইয়া রংপুরে পরীক্ষা হবে ভাইয়া, দিনাজপুরে কিনা ভাইয়া, ময়মনসিংহে হবে কিনা, সব জায়গায় হবে, শুধু চট্টগ্রাম ছাড়া। সো তোমরা কেউ এই ধরনের চিন্তা আনবা না, কালকে পরীক্ষা হবে কি হবে না। চট্টগ্রামের বোর্ডের 5টা জেলা ছাড়া বাকি সব জায়গার পরীক্ষা হবে। ঠিক আছে, সবাই পড়াশোনা করবা। আচ্ছা, প্রিয়ন্তী দত্ত লিখেছো হচ্ছে HTML কোড আর হচ্ছে সি প্রোগ্রামিং এর কোডিং কি পেন্সিল দিয়ে লেখা যাবে কিনা? পেন্সিল দিয়ে লেখা যাবে না। পেন্সিল দিয়ে কেন লিখবা? তোমাদের ভুল হয়, হ্যাঁ, ভুল হলে তুমি হচ্ছে একটু কেয়ারফুলি করবা, এন্ড ভুল হলে পুরোটাকে আবার লিখবা। টাইম তো এনাফ আছে আইসিটি পরীক্ষাতে, বাট পেন্সিল দিয়ে লিখবা না। পেন্সিল দিয়ে লিখে আবার এটা মুছে মুছে লিখতে গেলে অনেক ঝামেলা হবে। সো প্রথম থেকে একটু কেয়ারফুলি আনসার করবা, বাট কলম দিয়ে উত্তরটা লেখার ট্রাই করবা শুরু থেকে। আচ্ছা, তো হচ্ছে আমরা তারপরে কোশ্চেনে যাই, যে ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের 4 ধরনের। এটা আমরা অনেক আগে থেকে দেখতেছি যে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। তারপরে হচ্ছে আমাদের 10110 এর সমকক্ষ মান কোনটি?
তো এটা কিভাবে সলভ করবা, তোমরা হচ্ছে এখানে এটা একটা বাইনারি সংখ্যা, তো ওই বাইনারি সংখ্যাটাকে তোমরা হচ্ছে অক্টালে নিয়ে যাবা, অক্টালে নিয়ে যে দেখবে এটার সাথে মিলতেছে কিনা, দেন ডেসিমালে নিয়ে এটার সাথে মিলে কিনা, এখানে নিয়ে হেক্সাতে নিয়ে এটার সাথে মিলে কিনা। তো তিনটার সাথে মিললে তিনটাই হচ্ছে সমতুল্য, যে কয়টার সাথে মিলবে সেই কয়টা হচ্ছে সমতুল্য। তো আমি হচ্ছে একটু চেক করে দেখি, বাইনারিতে সংখ্যাটা হচ্ছে 101110, তো এটাকে হচ্ছে হেক্সাতে নিলে আসে হচ্ছে 2e, তো আমাদের এটার সাথে মিলতেছে না, তাহলে বোঝাই যাচ্ছে যে বাকি দুইটার সাথে মিলবে যেহেতু বহুপদী। তো আমাদের উত্তর হবে হচ্ছে 1 আর 2। তারপরে কোশ্চেনটা হচ্ছে 110.11, এটা একটা হচ্ছে অক্টাল সংখ্যা, যেটার সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কত হবে। তো তোমরা অক্টাল মোডে যে ক্যালকুলেটর দিয়ে অঙ্কটা করে আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে উত্তরটা জানাও তোমরা সবাই। এটার উত্তর কত হবে তোমরা সবাই হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করে আমাকে জানাও। 110.11, আমার ক্যালকুলেটর একটু ডিস্টার্ব হচ্ছে, তোমরা হচ্ছে ক্যালকুলেটরে করে উত্তরটা আমাকে কমেন্ট করে জানাও। তারপরে কোশ্চেনটা হচ্ছে ডট এডু দ্বারা কোন ধরনের ডোমেনকে প্রকাশ করা হয়। ডট এডু দ্বারা হচ্ছে আমাদের শিক্ষামূলক ডোমেনকে প্রকাশ করা হয়। যেমন ধরো হলিক্রস কলেজের ডোমেন নেমটা হচ্ছে তোমার hcc.edu হচ্ছে তোমার বিডি, মানে এই হলিক্রস কলেজটা যে একটা এডুকেশনাল প্রতিষ্ঠান সেটা হচ্ছে এডু দিয়ে প্রকাশ করা হয়। সাংগঠনিকের জন্য অন্য ধরনের আছে, যেমন হচ্ছে সাংগঠনিকের জন্য ইউআরএল হচ্ছে অর্গানাইজেশন, এই ওআরজি দ্বারা অর্গানাইজেশন বোঝানো হয়। মিলিটারির জন্য হচ্ছে ISMLT অর সামথিং এরকম কিছু একটা ইউজ করা হয়। আর হচ্ছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তো দেখবা এডুকেশন ইউজ করা হয়। আর ব্যবসায়ের জন্য হচ্ছে তোমার বিজনেসের জন্য আলাদা ব্যবহার করা হয়। তারপরের কোশ্চেনটা হচ্ছে ডোমেইন নেম হলো ওয়েব ফাইলের নাম, সার্ভারের নাম, ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম, ফোল্ডারের নাম। ডোমেইন নেম হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ডোমেইন নেম থাকে। না না না, একজন কমেন্ট করছো যে তোমাদের কোনো ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না। মমিন ইসলাম জয়, না ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না এটা কে বলছে? এইচএসসি তে অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যাওয়া যায়, অ্যাডমিশন টেস্টে নিয়ে যাওয়া যায় না। তোমরা সবাই এই যে সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যেতে পারবা পরীক্ষার হলে, সমস্যা নেই কোনো। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইন কোনটি? GOV, COM ও এডু অর্গানাইজেশন। এটা হচ্ছে সরকারি কার্যক্রম, এটা গভর্নমেন্ট ফুল ফর্ম। তো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হচ্ছে এডুকেশন, আর COM হচ্ছে কমার্শিয়াল। তারপরেটা হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়। তোমরা এই কোশ্চেনটা সবাই কালকে ভুলভাল উত্তর করছিলে, তো আজকে এটা আবার রাখছি। তোমরা সবাই হচ্ছে এই কোশ্চেনটা উত্তর করো যে কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়। উত্তরটা হবে হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে যে অঙ্ক ব্যবহার করা হয় তাকে বেস বলা হয়, যেমন বাইনারি বেস 2 এরকম। তারপরে হচ্ছে ওয়েবসাইটে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কি বলা হয়। ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে ওয়েব ডকুমেন্ট, ওয়েব ডিজাইন, ডোমেইন নেম রেজিস্ট্রেশন, ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং বলা হয়, ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলা হয়। তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে কি বলা হয়। আপলোড, রিকোয়েস্ট, ব্রাউজার, রেসপন্স। সবাই কমেন্ট করো, আর তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা সবাই শেয়ার করে দিবা নিজেদের টাইমলাইনে, তাহলে হচ্ছে তোমরা স্লাইড পেয়ে যাবে। শেয়ার করে তোমরা হচ্ছে কমেন্টে লিখতে হবে যে শেয়ার করেছো, তারপর হচ্ছে তোমাদেরকে ক্লাস শেষে সবাইকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আমাদের আজকে যে এমসিকিউ গুলো সলভ করতে সেটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে উইথ সলিউশন। তো তোমরা হচ্ছে এটা উত্তর করো যে ওয়েব ক্লায়েন্টকে ব্যবহারকারীর কাছ থেকে পাঠানোকে বলা হয় হচ্ছে তোমার আপলোড। তারপরে কোশ্চেনটা হচ্ছে তোমার সিএসএস এর পূর্ণরূপ কি। সিএসএস এর পূর্ণরূপ কি, সবাই এই কোশ্চেনটা উত্তর করো। ক্যাসকেডিং স্টাইল শীট, তারপরে হচ্ছে এখানে শীটের স্পেলিংটা ভুল আছে, সব পুরাটাই মিল, বাট শীট এই শীট ডিফারেন্ট, এই শীট ডিফারেন্ট। তারপরে হচ্ছে কে স্টাইল শীট, তারপরে হচ্ছে ক্যাসকেডিং স্টাইলিং শীট। উত্তর হবে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। সিএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। তারপরে কোশ্চেনটা হচ্ছে একটি ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটটি আপলোড করার পদ্ধতিকে কি বলা হয়। একটা ওয়েবসাইট তৈরি করার পর সেটাকে পাবলিশ করার জন্য ওয়েবসাইটে আপলোড করাকে বলা হয় হচ্ছে তোমার হোস্টিং। তারপরে
তারপরে হচ্ছে তোমাদের ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়। আচ্ছা তোমরা হচ্ছে সবাই বলো যে ওয়েবসাইট, আগে আমরা একটা কোশ্চেন উত্তর করলাম যে এইচটিএমএল দিয়ে হচ্ছে ওয়েবসাইট তৈরি করা হয়। তো ধরো কোন একটা কোশ্চেন হচ্ছে আমরা কোন একটা ওয়েবসাইট তৈরি করলাম, তো তৈরি করার পর আমরা হচ্ছে ওয়েবসাইটটাকে সাজাতে চাই বা আরেকটু দৃষ্টিনন্দন করতে চাই, যেরকম আছে সেটা বেসিক থেকে আমরা আরেকটু অ্যাডভান্স করতে চাই সাজিয়ে। তো সেক্ষেত্রে আমরা কোন ওয়েবসাইটটা ব্যবহার করব? এখানে অনেকগুলো অপশন আছে, পিএইচপি, জাভা, তারপরে হচ্ছে এইচটিএমএল, সিএসএস। তোমরা হচ্ছে কমেন্ট করো 59 নাম্বারটা কি হবে, উত্তর পেলেই আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আচ্ছা ইব্রাহিম শেখ লিখেছে শেয়ার করেছি, মন ফাগুন লিখেছে শেয়ার করেছি, পিডিএফ পাবো, হ্যাঁ পিডিএফ পাবা, শেয়ার করেছি পিডিএফ দেন, হ্যাঁ পিডিএফ ক্লাসটা শেষ হলে, মানে ক্লাস শেষ হওয়ার আগে তো পিডিএফ দিতে পারবো না। ক্লাসে হচ্ছে তোমাদেরকে আমি সবকিছু জায়গায় পড়াবো, দেন ওই স্লাইডটা হচ্ছে তোমরা পেয়ে যাবে, যেখানে সলিউশন সহ থাকবে। আর ক্লাসটা তোমরা করো, তাহলে পিডিএফ পেলে তোমরা বুঝতে পারবা। তারপরে কোশ্চেনের উত্তরটা আমরা দেখে নিই। আচ্ছা তোমরা হচ্ছে 59 নাম্বারটা উত্তর করো। হ্যাঁ নাজমুল লিখেছে হচ্ছে 2, হ্যাঁ উত্তরটা হবে হচ্ছে সিএসএস। ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা এইচটিএমএল ব্যবহার করি, আর ওয়েবসাইটকে হচ্ছে আমরা সাজানোর জন্য সিএসএস ব্যবহার করি। সাজানোর জন্য আমরা হচ্ছে সিএসএস ব্যবহার করি, আর এইচটিএমএলটা হচ্ছে আমরা যখন ধরো ওয়েবসাইট তৈরি করি তখন হচ্ছে আমরা ব্যবহার করি, এইচটিএমএল ব্যবহার করি। তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের ওয়েব পেজ ডিজাইন কোনটি? ওয়েব পেজ ডিজাইন হচ্ছে ওয়েবসাইটে তথ্য রাখা, এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা, বিশ্বব্যাপী নেটওয়ার্ক, ডোমেইন রেজিস্ট্রেশন। ওয়েব পেজ ডিজাইন কোনটি? সবাই উত্তর করো। 70 নম্বর কোশ্চেনটা কি হবে? ওয়েবসাইট, হ্যাঁ নিরন কর্মকার কমেন্ট করেছে, আতিকুর রহমান কমেন্ট করেছে, তারপর হচ্ছে তাশফিয়া জান্নাত লিখেছে, আক্তারুর রহমান লিখেছে, শিহাব হোসাইন কমেন্ট করেছে। আচ্ছা 70 নম্বর কোশ্চেনটা হবে হচ্ছে এইচটিএমএল ডকুমেন্ট তৈরি। উত্তর হবে হচ্ছে ওয়েব পেজ ডিজাইনের পদ্ধতি হচ্ছে এইচটিএমএল ডকুমেন্ট তৈরি। তারপরে কোশ্চেন হচ্ছে google.com কি? google.com কি ব্রাউজার নাকি সার্চ ইঞ্জিন নাকি হচ্ছে প্রোটোকল নাকি হচ্ছে ইমেল অ্যাড্রেস? google.com কি ইমেল অ্যাড্রেস হবে? কখনোই না। প্রোটোকলও না, ব্রাউজারও না। google.com হচ্ছে আমাদের একটা সার্চ ইঞ্জিন। তারপরে কোশ্চেনটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ এবং প্রদানের নিয়মকে কি বলা হয়? আইপি অ্যাড্রেস, ব্রাউজার, ইউআরএল, প্রোটোকল। কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ এবং প্রদানের নিয়মকে কি বলা হয়? মানে তুমি ডেটা দিবা আর হচ্ছে নিবা, এটার মাঝখানে তোমাদেরকে অবশ্যই কিছু নিয়ম কানুন ফলো করতে হবে। তো এই নিয়ম কানুন গুলাকে কি বলা হয়? সবাই কমেন্ট করো। মিনহাজ কমেন্ট করেছে, জুলহাস কমেন্ট করেছে, তারপরে হচ্ছে হুজাইফা জান্নাতি কমেন্ট করেছে। তোমরা হচ্ছে কমেন্ট করে জানাও যে 72 নম্বর কোশ্চেনটার উত্তর কি হবে। এটা হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ এবং প্রদানকে কি বলা হয়? কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ এবং প্রদানের নিয়মকে হচ্ছে আমাদের প্রোটোকল বলা হয়। এটা শেষ ভাইয়া, নিয়মকে কি বলে সবাই একটু বলো। আমাদের সেকেন্ড পার্ট শেষ হয়ে গেছে, আমরা এখন থার্ড পার্টে যাব। বলো কিছু, বলো তো কিছু, বলো কিছু। সবাই কেমন আছে? ক্লাস কি ভালো লাগতেছে? তোমরা হচ্ছে আইসিটি পরীক্ষা নিয়ে অনেকে অনেক টেনশন করো, তো তোমরা হচ্ছে আইসিটি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু মোটামুটি ভালোই টাইম পাবা। অন্যান্য সাবজেক্টে তোমাদের 7টা সিকিউ আনসার করতে হয়, আইসিটি তে তোমাদের মাত্র 5টা সিকিউ আনসার করতে হয়। তো তোমরা প্রত্যেকটা সিকিউর জন্য সুন্দর করে বুঝে শুনে আনসার করবা। 30 মিনিট করে টাইম নিবা প্রত্যেকটা সিকিউর জন্য। তো এখানে হচ্ছে তোমরা যে চ্যাপ্টার গুলো ভালো পারো সেখান থেকে আগে হচ্ছে উত্তর করে নিবা, কারণ তোমাদের ধরো প্রথমেই সি প্রোগ্রামিং কোডিং দিয়ে আনসার করতে গেলা, তো তোমাদের কোডিং মিলতেছে না, তখন হচ্ছে তোমাদের কিন্তু অনেক টাইম চলে যাবে, তোমার কনফিডেন্সটা লো হয়ে যাবে। তো যেটা ভালো পারো এরকম কোশ্চেন আগে আনসার করবে, আর তারপর হচ্ছে ট্রিকি কোশ্চেন গুলো আস্তে আস্তে মনোযোগ দিয়ে আনসার করার ট্রাই করবা। আর এমসিকিউর ক্ষেত্রে তোমরা অবশ্যই অনেক জলদি আনসার করার ট্রাই করবা, কারণ 25 মিনিট মাত্র সময় এমসিকিউর জন্য, খুব জলদি চলে যায়। আর তোমরা যারা হচ্ছে ম্যাথসে দুর্বল, তোমরা হচ্ছে আজকে রাতে ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, তারপরে হচ্ছে 3.1, 4th, 6 এই চ্যাপ্টার গুলো একটু দেখে যাও, কারণ এখান থেকে কোশ্চেন ঘুরাই দিলে অত বেশি ঘুরাই দেওয়ার সম্ভাবনা নাই, মানে কঠিন করলে অত বেশি কঠিন করা যায় না। তো এগুলো পড়ে গেলে আশা করা যায় তোমরা হচ্ছে ভালোভাবে আনসার করে আসতে পারবা। আমরা এখন হচ্ছে আমাদের লাস্ট পার্ট দেখবো, এমসিকিউর। তোমরা
তোমরা হচ্ছে কমেন্ট করে জানাও যে কে কে কোন কোন কলেজ থেকে আছো। আচ্ছা, তোমাদের প্রিপারেশন কেমন? আইসিটি পরীক্ষার 2 দিন তো বন্ধ ছিল। সবাই কমেন্ট করে জানাও যে তোমাদের পড়াশোনা কত দূর, কিভাবে কত দূর প্রিপারেশন নিলা সবাই। বুঝি না क्या कोई भाई पेन আমি একটু বলতে বলছি, ইশারা ইঙ্গিত বুঝো। ধরো ধরো, এই না কই জ্বালা করে করো, এখন লাগো। আচ্ছা, তারপরে কোশ্চেনটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণে, এটা ছিল আমাদের আগে স্লাইডেই। কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে? মেশিন ভাষা, উচ্চ স্তরের ভাষা, অ্যাসেম্বলি ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা। সবাই 73 নাম্বার কোশ্চেনটা উত্তর করো যে কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে? মেশিন ভাষা, উচ্চ স্তরের ভাষা, অ্যাসেম্বলি ভাষা, নাকি হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা? আমাদের মেশিন ভাষা হচ্ছে মানে যেটা হচ্ছে শুধু 0 আর 1 দিয়ে লেখা, তো এই ভাষাটা হচ্ছে কম্পিউটার ইজিলি বুঝতে পারে। তো আমাদের উত্তরটা হবে হচ্ছে 0 আর 1 দিয়ে মেশিন ভাষা লেখা, এটা উত্তর হবে হচ্ছে মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে। তারপরে কোশ্চেনটা হচ্ছে সরাসরি কোন ভাষায় কম্পিউটার ব্যবহার করা হয়? সরাসরি হচ্ছে কম্পিউটারে 0 আর 1 দিয়ে যে ভাষা তৈরি করা হয়, মানে হচ্ছে তোমার যান্ত্রিক ভাষাটা কম্পিউটারে হচ্ছে সরাসরি ব্যবহার করা হয়। তারপরে কোশ্চেনটা হচ্ছে মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি? মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি? অপারেন্ট, লেবেল, কমেন্ট, অপারেশন কোড। সবাই হচ্ছে উত্তর করো যে মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি? রাজিবুল হাসান কমেন্ট করেছে। সবাই হচ্ছে কমেন্ট করো যে মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি? মেশিন ভাষায় অনুদিত হয় হচ্ছে আমার অপারেশন কোড। উত্তর হবে হচ্ছে এটা। তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের মেশিন ভাষার সুবিধা কোনটি? প্রোগ্রাম সহজে লেখা যায়, সব ধরনের মেশিনে ব্যবহার উপযোগী, প্রোগ্রাম সরাসরি এবং দ্রুত কার্যকরী হয়, প্রোগ্রামের সব ভুল সহজে শনাক্ত করা যায়। মেশিন ভাষায় সুবিধা কোনটি? মেশিন ভাষা কম্পিউটার সরাসরি বুঝে যায়, সো এটা হচ্ছে সরাসরি বুঝে যায়, দ্রুত কার্যকরী হয়। উত্তর হবে হচ্ছে এটা। তারপরে কোশ্চেনটা হচ্ছে সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি? সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষা। সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা? মেশিন ভাষা। তারপরে কোশ্চেনটা হচ্ছে প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর বা প্রথম স্তর কোনটা ছিল? সবাই হচ্ছে এটা উত্তর করো। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর হচ্ছে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপরে আসে হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, তারপরে হচ্ছে তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, এটা হচ্ছে 4, তারপরে হচ্ছে তোমার ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে। তারপরে হচ্ছে তোমাদের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা আমাদের হচ্ছে এখানে আছে বেসিক, HTML, C, জাভা। তোমরা হচ্ছে উত্তর করো যে কোনটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? কোনটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? তোমরা সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা হচ্ছে জাভা। জাভা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। তারপরে কোশ্চেনটা হচ্ছে সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? সফটওয়্যার তৈরির জন্য হচ্ছে ফার্মওয়্যার, হার্ডওয়্যার, প্রোগ্রাম, কম্পিউটার ডেটা। সফটওয়্যার তৈরির জন্য হচ্ছে আমাদের প্রোগ্রাম প্রয়োজন, কারণ হচ্ছে প্রোগ্রাম না করলে সফটওয়্যার তৈরি করবে কিভাবে? যে কোনো সফটওয়্যার তৈরি করার জন্য আমাদের হচ্ছে একটা প্রোগ্রাম লিখতে হয়। তো আমাদের কম্পিউটার সফটওয়্যার তৈরির জন্য হচ্ছে প্রোগ্রাম প্রয়োজন। তারপরে কোশ্চেনটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি কোনটি? নন ভোলাটাইল মেমোরি এখানে অপশন আছে হচ্ছে র‍্যাম, ক্যাশ মেমোরি, তারপরে হচ্ছে ভার্চুয়াল মেমোরি, আর হচ্ছে রম। নন ভোলাটাইল মেমোরি কোনটি হবে বলো তোমরা, উত্তর করো সবাই। র‍্যাম, রম, ভার্চুয়াল মেমোরি, আর হচ্ছে ক্যাশ মেমোরি, কোনটা? নন ভোলাটাইল মেমোরি হচ্ছে তোমাদের রম, আর ভোলাটাইল মেমোরি হচ্ছে র‍্যাম। র‍্যাম হচ্ছে আমাদের ভোলাটাইল মেমোরি, আর এটা হচ্ছে আমাদের নন ভোলাটাইল মেমোরি।
তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? এটাও হচ্ছে রেজিস্টারও হচ্ছে আমাদের একটা মেমোরি ডিভাইস, ক্যাশ মেমোরি, র‍্যাম, ভার্চুয়াল মেমোরি। প্রসেসরের সবথেকে কাছে থাকে হচ্ছে আমাদের কোনটা? সবাই হচ্ছে উত্তর করো যে প্রসেসরের সবথেকে কাছে থাকে কোনটা? এটার উত্তর হবে হচ্ছে আমাদের রেজিস্টার, যেটা প্রসেসরের সবথেকে কাছে থাকে। তারপরে কোশ্চেনটা হচ্ছে মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি? কিলোবাইট, বাইট, বিট, মেগাবাইট। এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের কোশ্চেন। সবাই উত্তর করো যে মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি? সবাই 84 নাম্বার কোশ্চেনটা হচ্ছে উত্তর করো। হ্যাঁ, আমাদের উত্তরটা হবে হচ্ছে বিট। মেমোরি পরিমাপের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। আর বাইট মানে হচ্ছে তোমার 8টা বিটের সমন্বয়ে যেটা গঠিত সেটাকে হচ্ছে তোমার 1 বাইট বলা হয়। 1 বাইট সমান সমান হচ্ছে 8 বিট। তারপর কোশ্চেনটা হচ্ছে আমাদের সি প্লাস প্লাস ভাষাটি উদ্ভাবন করেন কে? ডেনিস রিচি, জন স্টাউ নাকি হচ্ছে অ্যাডা লাভলেস, গিডো ভ্যান রসা। সবাই কোশ্চেনটা উত্তর করো যে সি প্লাস প্লাস ভাষা কে উদ্ভাবন করেন? সি প্লাস প্লাস ভাষা উদ্ভাবন করেন হচ্ছে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ। তারপরে কোশ্চেনটা হচ্ছে কোনটি মধ্যম স্তরের ভাষা? বেসিক, কোবল, ফোরট্রান নাকি হচ্ছে সি? মধ্যম স্তরের ভাষা আমরা সবাই জানি, মধ্যম স্তরের ভাষা হচ্ছে আমাদের সি ভাষা, যেটা হচ্ছে একটা মধ্যম স্তরের ভাষা। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর কিছু হচ্ছে তোমার বেসিক। তারপরে কোশ্চেন হচ্ছে সি ভাষার উদ্ভাবক কে? তো আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই কোশ্চেন দেখে যে সি ভাষার উদ্ভাবকের জায়গায় হচ্ছে সি প্লাস প্লাস উদ্ভাবক দিয়ে আসি, আর সি প্লাস প্লাস এর জায়গায় হচ্ছে সি ভাষার উদ্ভাবকের নাম দিয়ে আসি। তো এখানে তোমরা একটু খেয়াল রাখবা যে সি ভাষার উদ্ভাবকের নাম হচ্ছে ডেনিস রিচি, আর সি প্লাস প্লাস ভাষার উদ্ভাবকের নাম ছিল হচ্ছে জন স্টাউস্ট্রাক। তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়? মানে তোমরা হচ্ছে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করতে পারবা এই ভাষাতে, প্লাস হচ্ছে উচ্চ স্তরের ভাষার সুবিধাও পাবা। সেটা হচ্ছে তোমার সি ভাষা, যেটা হচ্ছে একটা মধ্যম লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপরে ইয়াটা হচ্ছে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয় কোনটি? মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে অবশ্যই আমাদের হচ্ছে সি প্লাস প্লাস ব্যবহার করা হয়। আচ্ছা, তো আমরা হচ্ছে ক্লাসের খুবই শেষের দিকে চলে আসছি। তোমাদের সাথে আমি একটু একটা জিনিস শেয়ার করি। তো তোমরা হচ্ছে আজকে ক্লাসটা শেয়ার করলে ইমন ভাইয়ের হচ্ছে ফাইনাল সাজেশন বইটা পাবা, আর তার পাশাপাশি হচ্ছে তোমাদেরকে ফোনে রিচার্জ করা হবে, পিডিএফ তো দিয়ে দেওয়া হবে। তো এই বইটার কথা যদি আমি বলি, এই বইটা আসলে খুবই ভালো। আমি নিজে হচ্ছে এইচএসসি টাইমে আর অ্যাডমিশনের সময় ভাইয়ের এই বইটা ফলো করছি, অনেক আগে থেকে এই বইটা আমার কাছে ছিল। তো এই বইটা থেকে খুবই একটা ছোট বই, বাট এখান থেকে অ্যাডমিশনে বলো বা এইচএসসি তে বলো, আমাদের হচ্ছে প্র্যাকটিসের জন্য এই বইটা খুবই ভালো হবে। তো এখান থেকে আমাদের ইয়ারের কথা যদি বলি, আমাদের হচ্ছে তোমার বি ইউনিটে আর সি ইউনিটে প্রচুর পরিমাণে কোশ্চেন এই বইটা থেকে কমন এসেছে। তো তোমরা যারা এখনো বইটি তোমাদের কাছে নেই, তোমরা বইটি হচ্ছে নিয়ে নিতে পারো ইংলিশ প্রিপারেশনের জন্য। আর অ্যাডমিশনে তোমরা এবার খুবই কম টাইম পাবা। তো তোমরা যারা এখনো অ্যাডমিশনের দিকে যাচ্ছ না, তোমাদেরকে বলবো অবশ্যই এইচএসসি শেষ হওয়ার পর তোমরা হচ্ছে যে কোনো জায়গায় হোক অ্যাডমিশনের সাথে যুক্ত হয়ে যাওয়া। সেক্ষেত্রে ইমন ভাইয়া তো খুবই ভালো গাইড করে। তো তোমরা হচ্ছে যারা ইমন ভাইয়ের কোর্সে কিন্তু ভর্তি চলতেছে, তোমাদের অ্যাডমিশনের ইংলিশ অনলাইন অফলাইন দুইটা ব্যাচে ভর্তি চলতেছে, তোমরা জাস্ট ভাইয়াকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই হবে। তোমরা ভাইয়ার গাইডলাইনে থাকলে ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবা। আমি নিজেই ছিলাম ভাইয়ার সাথে, আমার সেই 21 সাল থেকে পরিচয়, তখন থেকে ভাইয়ার গাইডলাইন আছি। তো এই তারপরে কোশ্চেন হচ্ছে আমাদের কোনটি স্বাভাবিক ভাষা? স্বাভাবিক ভাষা হচ্ছে আমাদের 5G ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। যেটা মানে স্বাভাবিক ভাষা বলতে কি বোঝাইছে, তোমার ধরো যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষাতেই আমরা প্রোগ্রামিং করতে পারবো, সেটাই হচ্ছে স্বাভাবিক ভাষা বলা হয়। তারপরে কোশ্চেনটা হচ্ছে কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে ইন্টেলেক্ট, এটা হবে আমাদের উত্তর। তারপরে কোশ্চেনটা হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ কি? ইন্টারপ্রেটার আমাদের হচ্ছে এক ভাষা থেকে আরেক ভাষা কনভার্টের জন্য দুই ধরনের আছে, একটা হচ্ছে ইন্টারপ্রেটার আর একটা হচ্ছে কম্পাইলার, আরেকটা হচ্ছে অ্যাসেম্বলার। তো এখান থেকে হচ্ছে কোন ইন্টারপ্রেটারের কাজ কোনটি? এক লাইন থেকে অনুবাদ করা, একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করা, নাকি হচ্ছে সব ভুল একসাথে প্রদর্শন করা, ডিবাগিং এবং টেস্টিং ধীর গতি সম্পন্ন।
এটার কাজ হচ্ছে এক লাইন করে অনুবাদ করা হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ। তারপরে কোশ্চেনটা হচ্ছে উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে কোনটি? একসাথে অনুবাদ করে ইন্টারপ্রেটারকে বললাম আমরা হচ্ছে এক লাইন করে অনুবাদ করে। আর কম্পাইলার হচ্ছে তোমার পুরাটা প্রোগ্রামকে কম্পাইলার হচ্ছে তোমার অ্যাসেম্বলি ভাষায় অ্যাসেম্বলার হচ্ছে পুরাটা প্রোগ্রামকে অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে হচ্ছে অনুবাদ করে, ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে, আর হচ্ছে কম্পাইলার হচ্ছে তোমার পুরাটা প্রোগ্রামকে একবার অনুবাদ করে। আর ডিবাগার হচ্ছে বাগ, কম্পিউটারের যে মানে ভাইরাস থেকে বাগ থেকে ভুল থাকে সেগুলোকে হচ্ছে ইয়া করে। তো এটা না, আমাদের উত্তরটা হবে হচ্ছে কম্পাইলার। তারপরে কোশ্চেনটা হচ্ছে পেজের কোন স্থানে কি দেখাবে তা পেজের কি? তা পেজের হচ্ছে লেআউট। পেজের কোন স্থানে কি দেখাবে সেটাকে বলা হয় হচ্ছে পেজের লেআউট। তারপরে কোশ্চেনটা আমাদের আছে হচ্ছে প্রাথমিকভাবে পেজের ডিজাইন কাগজে কলমে করাকে কি বলা হয়? প্রাথমিকভাবে পেজের ডিজাইন কাগজে কলমে করাকে বলা হয় হচ্ছে ওয়াইড ফ্রেম। আমাদের অপশন ছিল ওয়েল ফ্রেম, ওয়াইড ফ্রেম, ওয়ার ফ্রেম, এগুলা কোনোটাই না। প্রাথমিকভাবে প্রোগ্রামের পেজের ডিজাইন করাকে বলা হয় হচ্ছে ওয়াইড ফ্রেম। তারপরে কোশ্চেনটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার কোনটি? সিএসএস, কোড ব্লকস, গিম্প নাকি হচ্ছে ওরাকল? গ্রাফিক্স ডিজাইনের জন্য হচ্ছে গিম্প ব্যবহার করা হয়। তারপরে কোশ্চেনটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ওয়েবসাইটের বিভিন্ন ফিচার ইমপ্লিমেন্টেশন ডেটাবেজের সাথে সংযোগ স্থাপন করাকে কি বলা হয়? প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ওয়েবসাইটের বিভিন্ন ফিচার হচ্ছে ইমপ্লিমেন্ট করা, ডেটাবেজের সাথে সংযোগ স্থাপন করা, মানে প্রোগ্রামিং রিলেটেড কাজ করাগুলোকে বলা হয় হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। আর যারা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড উভয়ের কাজ জানেন তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হচ্ছে ফুল স্ট্যাক ডিজাইনার। তুমি বলো। আচ্ছা, তো আমাদের হচ্ছে আইসিটি তে তোমরা ক্লাস যারা করলা, আমাদের হচ্ছে এইটাই ছিল মোটামুটি 100টা এমসিকিউ। তো এখানে তোমরা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো তারা অবশ্যই দেখছো যে আমরা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার টু ফিফথ চ্যাপ্টার পর্যন্ত মানে এইচটিএমএল, তারপরে হচ্ছে সি প্রোগ্রামিং, মোটামুটি সবকিছু আমাদের ক্লাসে 25টা পাইতে দুটো করে দাও। আগে কত ক্লাসে 25টা পাইতে 15টা ছিল বাকি। হ্যাঁ 15টা বলেছিল না লাস্টে। থাক ভাইয়া। পড়া তো এটাই ছিল আমাদের আজকের ক্লাসে। আর কোনটা আছে বলো। মানে আজকে এগুলো সাইড, আর লাস্ট ক্লাস থেকে তোমাদের হচ্ছে আমি হচ্ছে তোমাদের সাথে এখন আরো 15টা এমসিকিউ নিয়ে ডিসকাস করবো, যেগুলো হচ্ছে টোটালি আমাদের সেকেন্ড চ্যাপ্টারের উপর ছিল, তাই না? গত ক্লাসে ছিল। হ্যাঁ গত ক্লাসে ছিল, বাট গত ক্লাসে Line হচ্ছে কেটে আমাদের লাইন কেটে গেছিল, লাস্টের দিকে ক্লাস কমপ্লিট করতে পারি নাই। তো ওই 15টা এমসিকিউ এখন হচ্ছে আমরা দেখবো। সিকিউ নিয়ে একটু কথা বলো তোর সাথে। সিকিউ নিয়ে বলো। সিকিউ হচ্ছে তোমরা বললাম তো ভাইয়া। বলো। তো সিকিউর জন্য তোমরা যে চ্যাপ্টার গুলা তোমাদের কঠিন লাগে ওগুলা আজকে রাতে দেখতে পারো ভালোভাবে, আর যেগুলো আগে পারো সেগুলো তো পারোই। সি প্রোগ্রামিং এ তোমরা ফরম্যাট গুলা দেখে যাইতে পারো, কোডিং অ্যালগরিদমের যে মেইন বেসিক গুলো আছে সেগুলো একটু দেখে যাও, এইচটিএমএল এর ট্র্যাক গুলা দেখে যাও। আর যখনই হচ্ছে কোন একটা সিকিউ লিখবা কেয়ারফুল থাকবা যাতে জিনিসটা হচ্ছে অর্গানাইজড হয়, সুন্দর করে লেখা ট্রাই করবা। থিওরিটিক্যাল যে কোশ্চেন গুলো আছে ওগুলাতে তোমাদের ধরো ওয়েব পেজ রিলেটেড হইলে ওই ধরনের চিত্রগুলা দিয়ে উপস্থাপন করার ট্রাই করবা, তাহলে হচ্ছে তোমরা ভালো মার্কস পাবা। আর এইচটিএমএল আসলে বা হচ্ছে তোমার সি প্রোগ্রামিং এর কোডিং আসলে তখন ট্রাই করবা যে লেখাটাকে একটু নিট এন্ড ক্লিন রাখার জন্য। একজন বললা যে পেন্সিল দিয়ে কি লেখা যাবে কিনা, পেন্সিল দিয়ে লেখার তো আসলে দরকার নেই। পেন্সিল দিয়ে লিখে মানুষ যেখানে ভুল হয় সেটা আবার কলম দিয়ে লিখে, এটা তো আরো ঝামেলা। যদি তুমি টাইম ম্যানেজ না করতে পারো তখন দেখা যাবে পেন্সিলের লেখাটা টিচার তোমার দেখলোই না। তো সেক্ষেত্রে কলম দিয়ে লেখাটাই ভালো। আর হচ্ছে এমসিকিউর জন্য যেটা বললাম, অবশ্যই একটু জলদি আইসিটি এমসিকিউ যেহেতু ম্যাথস থাকে তো টাইম একটু শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা শুরু থেকে একটু কেয়ারফুল থাকবা। ওকে, আমরা এখন আরো 15টা এমসিকিউ করাবো। অর্থাৎ গত ক্লাসে আমাদের 15টা এমসিকিউ বাচ্ছিল, আমাদের ক্লাসটা কেটে গিয়েছিল, লাইন কেটে গিয়েছিল। তোমরা জানো যে আমাদের ওই যে নেট প্রবলেম ছিল এই জন্য। তো তোমরা সবাই একটু ক্লাসে মনোযোগ দাও, আমরা আরো 15টা এমসিকিউ আছে। হ্যাঁ, শেষের দিকে না শুরুর দিকে? শেষে একদম লাস্টে। হ্যাঁ একদম লাস্টে না মনে হয় মিডে। দেখো তুমি দেখো কোনটা। ওকে, তো ক্লাস কেমন লাগতেছে একটু বলো। আরেকটা কথা বলি,
যুক্তিবিদ্যা কার কার আছে একটু কমেন্ট করো। আমরা যুক্তিবিদ্যা লজিকের ক্লাস দিতে চাই। কার কার যুক্তিবিদ্যা আছে একটু কমেন্ট করো তো। সব একটু বলো কার কার যুক্তিবিদ্যা আছে, এই আনতে পারেন। সব একটু বলো। এইভাবে এই যে এখান থেকে এই যে এইটা বলতে এই যে যুক্তিবিদ্যা কার কার আছে একটু কমেন্ট করো তো। এই যে এখানে এইভাবে হচ্ছে। যুক্তিবিদ্যা কার কার আছে একটু কমেন্ট করো। সিকিউ বলে দিতেছে। এটা হ্যাঁ। যুক্তিবিদ্যা কার কার আছে একটু কমেন্ট করো। ওকে ধরো আজ তাহলে আমাদের যুক্তিবিদ্যা ক্লাস হবে আগামীকালকে কি বার? শনিবার। রবিবারে ক্লাস হবে যুক্তিবিদ্যার, সবাই থাকবা। রবিবার যুক্তিবিদ্যা ফার্স্ট পার্ট, সোমবার হচ্ছে মেবি সেকেন্ড পার্ট হবে, সবাই থাকবো। যুক্তিবিদ্যা কার কার আছে একটু কমেন্ট করে জানাবো। যুক্তিবিদ্যা কার কার আছে একটু কমেন্ট করে জানাবো। আমরা আরো 15টা এমসিকিউ করাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আপুকে সারা ক্লাস ভালো লাগে না। রোশন রহমান, গুড, ভালো। কিন্তু কোনো মেয়ে তো বললো না আপুকে সারা ক্লাস ভালো লাগে না। ছেলেরাই কেন বলবো বলো আমাকে? বলছে ভাইয়া মেয়েরও, আপনি মেয়েরা বলতে বলছে, চাইছেন। গুড। আচ্ছা ওকে, শুরু করো, যাও যাও। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা সেকেন্ড চ্যাপ্টারের কয়েকটা আরো এক্সট্রা এমসিকিউ দেখব। তো আমাদের প্রথম এমসিকিউটা হচ্ছে ডেটা কমিউনিকেশন কি? মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ, শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ, শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ, দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। তোমরা সবাই হচ্ছে 1 নম্বর কোশ্চেনটা একটু উত্তর করো যে কি হবে। ডেটা কমিউনিকেশন কি? ক্যালকুলেটর কিভাবে করব সেটা আরেকবার দেখালে ভালো হয়। আচ্ছা, আগে আমরা এমসিকিউ গুলো সলভ করি, তারপর দেখতেছি। সারা বছর কি করছো? তুমি শেষ করো। আচ্ছা, তো আমাদের এই উত্তরটা হবে হচ্ছে ডেটা কমিউনিকেশন হলো দুইটি ডিভাইসের মধ্যে, ডেটা কমিউনিকেশন হচ্ছে দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পূর্ণ হয়? ডেটা কমিউনিকেশন প্রক্রিয়াটি হচ্ছে আমাদের 4টি ধাপের মাধ্যমে সম্পূর্ণ হয়। উত্তর হবে হচ্ছে 4, কারণ হচ্ছে আমরা সেন্ড করি, মাধ্যমের মাধ্যমে চাই, তারপরে হচ্ছে রিসিভ হয়, মাঝখানে ট্রান্সমিটার দিয়ে হচ্ছে ট্রান্সফার হয়, সরি কনভার্টার দিয়ে হচ্ছে কনভার্ট হয়। সো ডেটা ট্রান্সমিশনের জন্য আমাদের 4টি ধাপে সম্পূর্ণ হয়, সরি 5টি ধাপে সম্পূর্ণ হয়। তারপরে কোশ্চেনটা হচ্ছে কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের সাহায্যে ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে কি বলা হয়? কম্পিউটার বা ধরো যে কোনো একটা ডিভাইসের মধ্যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা নেওয়াকে বলা হয় হচ্ছে ডেটা কমিউনিকেশন। আর ডেটা কমিউনিকেশন আমাদের 5টি ধাপে সম্পূর্ণ হয়। ডেটা কমিউনিকেশনের জন্য 5টি ধাপে সম্পূর্ণ, এই 5টি ধাপ পূর্ণ হলে আমরা বলতে পারি সেটাকে ডেটা কমিউনিকেশন। তো তারপরে কোশ্চেনটা হচ্ছে মোবাইল ফোন ডেটা কমিউনিকেশন কোন পদ্ধতির অন্তর্ভুক্ত? মোবাইল ফোন ডেটা কমিউনিকেশন হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স ডেটা কমিউনিকেশন মোডের অন্তর্ভুক্ত, কারণ সবাই হচ্ছে দুই সাইড থেকে কথা বলতে পারে, তো আমাদের উত্তর দেওয়া হচ্ছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনের অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে কোর ক্লেডিং বাফার আবরণ দিয়ে নিম্নের কোনটি তৈরি করা হয়? কোর ক্লেডিং আর হচ্ছে বাফার আবরণ দিয়ে আমাদের হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়, অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়। টেলিকমিউনিকেশনের অর্থ কি? টেলিকমিউনিকেশনের অর্থ কি? কাছের যোগাযোগ, দূরবর্তী যোগাযোগ, কথোপকথন যোগাযোগ। সবাই হচ্ছে উত্তর করো যে টেলিকমিউনিকেশনের অর্থ কি? টেলিকমিউনিকেশনের অর্থ হচ্ছে দূরবর্তী যোগাযোগ। তারপরে কোশ্চেনটা হচ্ছে কোন ডকুমেন্ট মেইলের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণের জন্য কোন ধরনের কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয়? ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম, অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম, রেডিও কমিউনিকেশন সিস্টেম, ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম। কোন ডকুমেন্ট হচ্ছে মোবাইলের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণের জন্য হচ্ছে আমাদের ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয়। তারপরে কোশ্চেনটা হচ্ছে নিম্নের কোনটি কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থার দ্বারা গ্রাহকের নিকট প্রেরণ করে? ডিজিটাল সংকেতকে অ্যানালগে কনভার্ট করার জন্য আমরা হচ্ছে মডুলেটর বা ডিমডুলেটরের মধ্যে থেকে যে কোনো একটা ইউজ করি, যেটার দুইটার ইয়াসতে হচ্ছে আমাদের মডেম তৈরি হয়। তো এখান থেকে আমাদের উত্তর হবে হচ্ছে মডুলেটর। মডুলেটর হচ্ছে আমাদের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে কনভার্ট করে, আর ডিমডুলেটর হচ্ছে অ্যানালগকে হচ্ছে ডিজিটাল সংকেতে কনভার্ট করে। তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের
ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? মডুলেশন বলা হয়। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে কনভার্ট করার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে মডুলেশন। তারপরে কোশ্চেনটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন রেটকে কি বলা হয়? ডেটা ট্রান্সমিশন রেটকে কি বলা হয়? ডেটা ট্রান্সমিশন রেট মানে হচ্ছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা তারের মাধ্যমে যায় তাকেই হচ্ছে ডেটা ট্রান্সমিশন রেট বলা হয়। ডেটা ট্রান্সমিশন রেটকে বলা হয় হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ বলা হয়। আর ডেটা ট্রান্সমিশন রেটের একক হচ্ছে বিপিএস। ন্যানো ব্যান্ডের গতি কত? ন্যানো ব্যান্ডের গতি হচ্ছে 9600 বিপিএস। সরি, ন্যানো ব্যান্ডের গতি কত থেকে শুরু হয়? সরি, ন্যানো ব্যান্ডের গতি হচ্ছে 45 বিপিএস। তারপরে কোশ্চেনটা হচ্ছে ব্যান্ডউইথের একক কোনটি? ব্যান্ডউইথের একক হচ্ছে বিট পার সেকেন্ড। ব্যান্ডউইথের একক হচ্ছে বিট পার সেকেন্ড। কেবল একদিকে ডেটা প্রেরণের মোডকে কি বলা হয়? কেবল একদিকে ডেটা প্রেরণের মোডকে বলা হয় হচ্ছে সিমপ্লেক্স। দুই দিকে একসাথে হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর একদিকে হবে যখন আরেকদিকে অফ থাকবে সেটাকে বলা হয় হচ্ছে তোমার, দুই দিকে একসাথে যাওয়াকে হচ্ছে ফুল ডুপ্লেক্স বলা হয়। একদিকে যাওয়াকে সিমপ্লেক্স বলা হয়, আর একদিকে যাবে আরেকদিকে অফ থাকবে সেটাকে বলা হয় হচ্ছে হাফ ডুপ্লেক্স। তারপরে কোশ্চেনটা হচ্ছে কেবল একদিকে সরি এটা তো দেখলাম। টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয় কোন উপাদান দিয়ে? আয়রন, কপার, গ্লাস, গোল্ড। সবাই হচ্ছে 15 নম্বর কোশ্চেনটা উত্তর করো যে টুইস্টেড পেয়ার কেবল কোন উপাদান দিয়ে তৈরি করা হয়? টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয় হচ্ছে আমাদের কপার দিয়ে। আচ্ছা, তো আমাদের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের এমসিকিউ শেষ। ভাইয়া আচ্ছা, যাই হোক, তাহলে এর মাধ্যমে আমরা মোটামুটি আমাদের ক্লাস শেষ করব। বলো, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? সব একটু বলো, কারো কোনো প্রবলেম বা কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কমেন্ট করে জানাও। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে যতটুকু পারি আমরা দেওয়ার জন্য। একটু আমাকে সব একটু কমেন্ট করে জানাবা তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কি না। আমি ইমন স্যার তোমাদের ইংরেজি ক্লাস নিয়েছি, দেখছো আমরা সর্বোচ্চ কমন ফেলেছি আলহামদুলিল্লাহ, কিন্তু সেকেন্ড পার্টের রিটেন পার্টটা সবারই একটু এলোমেলো হয়েছে। আসলে আমাদেরও কিছু করার নাই, আর অন্য কারোর কিছু করার নাই এখানে আসলে, হ্যাঁ। বাট বাকিগুলো আমরা আশা করি ইনশাল্লাহ সর্বোচ্চ কমন ফেলেছি। সো তোমরা বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। আই থিঙ্ক আর প্রশ্ন থাকা উচিত না, যেহেতু কালকেই পরীক্ষা। এখন তোমাদের উচিত হবে ভালো করে পড়াশোনা করা মন দিয়ে। বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কমেন্ট করো। আর এত কষ্ট করে স্যার কালকের ক্লাসের পিডিএফটাও চাই। হ্যাঁ, একটু তোমাদেরকে বলি, আমরা যা পড়াচ্ছি আমরা পিডিএফ গুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমরা যা পড়াচ্ছি পিডিএফ গুলো আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের ইমন স্যার পেজে। তোমরা যদি পিডিএফ না পাও, ইনকেস পাইলে না, তাহলে আমাকে তোমরা হচ্ছে আমাকে একটু আমার যে হোয়াটসঅ্যাপ আছে ইমন স্যার পেজে নক দিতে পারো, অথবা আমরা হোয়াটসঅ্যাপে দিলে বেশি ভালো। পেজে আমাকে তো পাবা না, হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা যে স্যার আমাকে একটু পিডিএফটা দিন। ওকে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা যে স্যার আমাকে আজকের ক্লাসের পিডিএফটা দিন। ওকে, আমরা কি বুঝতে পেরেছি? অর্থাৎ যাদের পিডিএফ লাগবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা যে স্যার আমাকে আজকের ক্লাসের পিডিএফটা দিন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশন অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। অ্যাডমিশনের জন্য আমি ফার্ম গেটে ইংরেজি করাচ্ছি। স্যার 6 অধ্যায় পড়লেন না কেন? 6 অধ্যায়, ওকে, অধ্যায় সর্বোচ্চ যতটুকু আনা হয়েছে, যেটুকু বাকি আছে তোমরা নিজেরা দেখে নিবে। তোমাদের জন্য আর কি থাকবে বলো? এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, এই নাম্বারটা তো আমার আছে, তোমরা জানো 01680144004। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা যে স্যার আমাকে পিডিএফটা দেন। যদি না পাও তাহলে আমরা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। হ্যাঁ, আর তোমাদের গত ক্লাস একটা কথা বলতে এই যে দেখবে ইমন স্যার, তোমরা এই যে ইউটিউব চ্যানেলটা আমাদের সবাই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবা। হ্যাঁ, ইমন স্যার লিখলে চলে আসবে ইউটিউব চ্যানেলটা, সবাই সাবস্ক্রাইব করবা। কেন? এখানে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা আমাদের পেয়ে যাবা। ক্লিয়ার? তাহলে ইনশাআল্লাহ সায়েন্সের ক্লাসগুলো কি হবে? আচ্ছা, সায়েন্স, কমার্স, মানবিক সবার ক্লাসে আমি দিতে চাই। তোমরা কি রাজি আছো কি একটু কমেন্ট করো। আমরা সর্বোচ্চ সহযোগিতা চাই, সবাই একটু শেয়ার করে দিবা। আর ইংরেজির জন্য আমি ইমন স্যার আছে, সর্বোচ্চ সাজেস্ট তোমাকে করব। আর ইমনস ইংলিশ এই বইটা তোমরা এর ফাঁকে তোমাদের নিকটস্থ যে লাইব্রেরি গুলো আছে লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। যে ইমনস ফাইনাল সেশন বইটা আমাকে দিয়ে দেন। তোমার লাইব্রেরি যে কোন লাইব্রেরিতে যাবা, গিয়ে বললে হবে এখান থেকে ঢাবিতে 15টার মধ্যে 12টা কমন, মানবিকে সি ইউনিটে 12টার মধ্যে 8টা, রাজশাহীতে তোমার 23টা কমন, বিইউপিতে 40টার মধ্যে 32টাই কমন।
হাজি দারাসে 40-এর মধ্যে 50-এর মধ্যে 43টা কমন। হ্যাঁ, চট্টগ্রামে 75% কমন আসছে। সো জগন্নাথের সবগুলোই কমন। এই বইটা সবাই কি পায়, এটা অ্যাডমিশনের জন্য লাগবে ইনশাআল্লাহ। ইমন্স ফাইনাল ট্রান্সলেশন অন ইংলিশ। আমার সব সদস্য আছে, কারো লাগলে মেসেজ দাও। ওই যে শান্ত দেবো না, দেখছো আর সব সদস্য আছে, কারো লাগলে মেসেজ। তাহলে তোমার ক্লাসে আইতো কইছে কে ভাই? ওকে, অতিরিক্ত পণ্ডিতি ভালো না, অতিরিক্ত পণ্ডিতি ভালো না। জি স্যার, রাজি ক্লাস করতেছে, সায়েন্সের ক্লাসগুলো কি হবে? হ্যাঁ, আমি চেষ্টা করবো সায়েন্স আর মানবিক সবার ক্লাসগুলো রাখার জন্য। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ ভালো থাকি, সুখে থাকি। সবাই এই ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবা। এভরিওয়ান, এইটা সবাই সাবস্ক্রাইব করে দাও, সবাই সাবস্ক্রাইব করে দাও এভরিওয়ান। ইমন স্যার দেখো 1.8K সাবস্ক্রাইব আছে এখানে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।